হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছো? স্যার। হ্যাঁ স্যার। রিপ্লাই করো, সবাই শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। দেখো, তোমাদের কথাগুলো আমি আস্তে শুনতে পাচ্ছি। এবার একটু কেউ রিপ্লাই করো। হ্যাঁ স্যার চলে যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। সেটা অনেক দিন থেকেই করব ভাবছিলাম, যাই হোক সেটা হয়ে উঠছিল না। আমাদের মাঝখানে একটা সপ্তাহ ক্লাস হয়নি, অফ ছিল। তো যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে শুরু করব একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন। আজকের ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে একটা, উইথ প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। তো খুব ইন্টারেস্টিং লাগবে ক্লাসটা। তো যে টপিকটা দিয়ে আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে এইচটিএমএল। এইচটিএমএল নট অনলি সিএসটির জন্য কাজে লাগবে, বাকি সবার জন্যই ইম্পর্টেন্ট এইচটিএমএল এর কনসেপ্ট। তো তো আমরা এইচটিএমএল এর কনসেপ্টে আমরা যাবো। এইচটিএমএল এর কনসেপ্টে যাওয়ার জন্য আমাদের কিছু নলেজ দরকার, কিছু প্রিরিকুইজিট কিছু নলেজ দরকার। কীরকম নলেজ না, আমরা সবাই হয়তো নেটওয়ার্কের বেসিক কনসেপ্টটা আমাদের সবারই হয়তো আছে। কম্পিউটার নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক একটা সাবজেক্ট। নেটওয়ার্কটা সাবজেক্ট বলতে সেটা ইলেকট্রনিক্সের একটা সাবজেক্ট বলতে পারো, ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্সের একটা সাবজেক্ট, এটা তোমাদের সিলেবাসে আছে পরে, অ্যাজ এ সাবজেক্ট হিসাবে আছে। আমরা এইচটিএমএলের জন্য আমার বেসিক যে কনসেপ্টটা দরকার, যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি, আমার ইন্টারনেট কি জিনিস বা হোয়াট ইজ ইন্টারনেট, আর তার সাথে হচ্ছে যে আমরা সবাই তো দিনরাত তো আমরা মানে নেটের সাথে সবসময় যুক্ত বিভিন্নভাবে। তো আমাদের আরেকটা কনসেপ্ট দরকার, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার, আর আমরা অনেক সময় নেটে অনেক কিছু সার্চ করি, অনেক কিছু সার্চ করি আমরা। তো সেখানে আমরা ডিফারেন্ট সার্চ ইঞ্জিনকে আমরা কাজে লাগাই। ডিফারেন্ট সার্চ ইঞ্জিনকে দিয়ে আমরা সার্চিং করি, তাই না? যেমন সবথেকে পপুলার সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের গুগল। এছাড়া ডিফারেন্ট সার্চ ইঞ্জিন অ্যাভেলেবেল, যেমন বিং সার্চ, ইয়াহু সার্চ, আরও ডিফারেন্ট সার্চ ইঞ্জিন কিন্তু অ্যাভেলেবেল। তো এই যে আমি সার্চ ইঞ্জিনের কথা বলছি, তো সার্চ ইঞ্জিন কিন্তু বেসিক্যালি আমার একটা অ্যাপ্লিকেশন, আমার নেটওয়ার্কের একটা অ্যাপ্লিকেশন, যার থ্রু দিয়ে আমরা সার্চ করতে পারছি। বা নেটওয়ার্কে অ্যাপ্লিকেশন বলতেই বোঝায় সেটা একটা প্রোগ্রাম, সেটা একটা প্রোগ্রাম যার থ্রু দিয়ে আমরা কিন্তু সার্চিং পারফর্ম করতে পারছি। আমরা সার্চ টপিক লিখলে তার এগেনস্টে আমার কিছু সার্চ ইনফরমেশন আমাকে বা সার্চ রেজাল্ট আমাকে প্রোভাইড করে। যে সার্চ রেজাল্টগুলো থেকে আমরা হয়তো আমাদের মতো করে আমরা ফিল্টার করে নিই কোনটুকু আমাদের দরকার আর কতটুকু আমাদের দরকার নয়। তো নেটওয়ার্ক, বেসিক্যালি নেটওয়ার্ক হচ্ছে যে কম্পিউটার নেটওয়ার্কের কথা বলছি আমরা, নেটওয়ার্ক বলতে কম্পিউটার নেটওয়ার্কের কথা বলছি। তো কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে কালেকশন অফ সেভারেল নোডস বা কালেকশন অফ সেভারেল কম্পিউটার, যেখানে প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে রিলেটেড বা ইন্টারকানেক্টেড। প্রতিটা কম্পিউটার কিন্তু একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। ওকে, তো দ্যাট ইজ আ কম্পিউটার নেটওয়ার্ক, যেখানে কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে আমার ডিফারেন্ট নোড থাকতে পারে, আমার ডিফারেন্ট কম্পিউটার থাকতে পারে, আমার ডিফারেন্ট ডিভাইস থাকতে পারে, যাদের সেলফ এক্সিকিউটিং পাওয়ার আছে, যারা এক্সিকিউট করতে পারে। তো তাদেরকে যদি আমি কানেক্টিভিটি করি তাদের মধ্যে, তাহলে আমাদের কিন্তু একটা কম্পিউটার নেটওয়ার্ক ফর্মেশন হয়। এবার নেটওয়ার্কের নেটওয়ার্ক তো ফর্মেশন হলো, এবার হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট মানে কিন্তু বোঝায় ইন্টারনেটওয়ার্ক, ইন্টারনেট মানে বোঝায় ইন্টারনেটওয়ার্ক। ইন্টারনেটওয়ার্ক মানে হচ্ছে, ধরে নাও যে তোমার একটা নেটওয়ার্ক আছে এখানে, হয়তো কলকাতায়, আর ধরে নাও হয়তো আমেরিকাতে একটা নেটওয়ার্ক আছে, বা হয়তো আহমেদাবাদে হয়তো একটা নেটওয়ার্ক আছে, বা দিল্লিতে একটা নেটওয়ার্ক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলোর মধ্যে তুমি যদি কোনো কানেক্টিভিটি করতে পারো, তাহলে আমার ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে যদি আমি কানেকশন এস্টাবলিশ করি, তাহলে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কে বসে আমি কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক থেকে কিন্তু আমি ইনফরমেশন আমি শেয়ার করতে পারবো, বা ডিফারেন্ট
নেটওয়ার্কের কাছ থেকে আমি কিন্তু ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবো। তো দ্যাট ইজ কল্ড ইন্টারনেট। যে এ নেটওয়ার্ক অফ এ নেটওয়ার্ক ইজ কল্ড ইন্টারনেট। নেটওয়ার্ক অফ এ নেটওয়ার্ক ইজ কল্ড ইন্টারনেট। ওকে, তো আমরা ইন্টারনেট তো আমরা সবসময় ব্যবহার করছি। এবার হচ্ছে ওয়েব ব্রাউজার। আমি যা শর্ট ডেসক্রিপশন দিচ্ছি, শর্ট, খুব শর্টে, কারণ এগুলো আমাদের সেভাবে আমরা হয়তো পরে আমরা পড়বো বা ডিটেলসে। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার বেসিক্যালি একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটা আমাদের মেশিনে আমরা ইনস্টল করি নেটকে অ্যাক্সেস করার জন্য বা ইন্টারনেটকে অ্যাক্সেস করার জন্য বা কোনো কন্টেন্টকে অ্যাক্সেস করার জন্য। ওয়েব ব্রাউজার না থাকলে আমি কোনো সাইটকে ওপেন করতে পারি না। কোনো একটা সাইটের মধ্যে আমি হয়তো কিছু ইনফরমেশন সার্চ করবো, বা আমি একটা কোনো সাইটের মধ্যে হয়তো কিছু হয়তো জব অ্যাপ্লিকেশনস করবো, তো আমাকে কিন্তু একটা ওয়েব ব্রাউজার দরকার। তাহলে ওয়েব ব্রাউজার আমাকে হেল্প করছে ইউজারকে যে আমার রিকোয়েস্টেড ইনফরমেশনটাকে সার্চিং করে দেওয়ার জন্য, বা আমার রিকোয়েস্টেড সাইটটাকে যাতে আমরা সেখানে রিচ করতে পারি তার জন্য কিন্তু আমাকে ওয়েব ব্রাউজার আমাকে হেল্প করছে। তাহলে এটাও কিন্তু বেসিক্যালি একটা প্রোগ্রাম। ওয়েব ব্রাউজারে কিন্তু একটা প্রোগ্রাম। সার্চ ইঞ্জিনের কথা তো বললাম, সেটাও একটা প্রোগ্রাম যার থ্রু দিয়ে আমরা আমাদের রিকোয়েস্টেড ইনফরমেশনকে আমরা সার্চ করতে পারি, যার থ্রু দিয়ে আমার ওশেন অফ ইনফরমেশন আছে ইন্টারনেটে। সেই ওশেন অফ ইনফরমেশনটাকে আমি যে বলি যে আমরা যা কিছু সার্চ করছি আমার চলে আসছে, তাহলে আমার এই ইনফরমেশনগুলো কোথায় স্টোর থাকে? না সার্ভারে স্টোর থাকে। তাহলে সেই সেই যে অ্যাপ্লিকেশনসটা রান করে আমাদের ব্যাকএন্ডে, যাকে হয়তো আমরা তোমার জানতেই পারি না, ওশেন অফ ইনফরমেশন, তাকে আমরা এক কথা বলতে পারি WWW বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার মধ্যে সমস্ত ইনফরমেশন কিন্তু আমার সেখানে সব কিছু রয়েছে, রিপোজিটরি একটা, যেখান থেকে আমাদের সমস্ত রিকোয়েস্টেড ইনফরমেশনগুলোকে আমরা পেতে পারি। তাহলে আমরা বলতে পারি যে WWW কনসিস্ট অফ থাউজেন্ড অফ সাচ ওয়েবসাইট, বা তার থেকেও বেশি, যেখানে প্রচুর ইনফরমেশনস আছে অ্যাবাউট ডিফারেন্ট পিপল, অ্যাবাউট ডিফারেন্ট কোম্পানিজ, অ্যাবাউট ডিফারেন্ট ইভেন্ট, ডিফারেন্ট হিস্ট্রি, ডিফারেন্ট নিউজ। তাহলে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইনফরমেশন কিন্তু আমার WWWর মধ্যে কিন্তু রয়েছে। তো তার জন্য আমরা এটাকে আবার বলতে পারি যে অনলাইন রিপোজিটরি অফ ইনফরমেশন, যেখান থেকে ইউজার তাদের ইনফরমেশনগুলোকে ভিউ করতে পারে। কার থ্রু দিয়ে? না ওয়েব ব্রাউজারের থ্রু দিয়ে। মডার্ন ব্রাউজারগুলোর মধ্যে তো একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে। আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আমরা মডার্ন ব্রাউজারকে আমরা ইউজ করতে পারি, তাই না? আমরা ইউজ করতে পারি। তাহলে সেখানে ইউজার মাউস দিয়ে কিছু সিলেকশন করছে, কোনো একটা পার্টিকুলার পেজকে সে নেভিগেট করছে। আবার বর্তমানে আমাদের কারেন্ট ডেতে আমি বলছি, আমি চলে যাচ্ছি কয়েক বছর আগেকার কথা, অনেক বছর আগেকার কথা, তখন কিন্তু ওয়েব ব্রাউজার আমার ছিল পুরোপুরি টেক্সট বেসড। তার মধ্যে কিন্তু কোনো জিউআই ছিল না, সেটা হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস ছিল, যেখানে ইউজার সেখানে কি করতো, কোনো কমেন্টকে টাইপ করতো, তারপরে আমার সেই পেজটাকে ডিসপ্লে করা হতো। কিন্তু সেই পেজের মধ্যে কোনো গ্রাফিক্স থাকতো না, জাস্ট টেক্সটের বেস করে আমরা কিন্তু ডিসপ্লে করাতে পারতাম, বা আমি টেক্সটগুলোকে দেখতে পারতাম, কিন্তু কোনো ইমেজ বলো, আমার কোনো হয়তো অ্যানিমেশন বলো, কিছুই আসতো না। তাহলে বেসিক্যালি আমরা যখন কমিউনিকেট করি, তখন তার জন্য আমার দরকার, আমরা হচ্ছি সবাই ক্লায়েন্ট, আমরা কমিউনিকেট করছি কিন্তু সার্ভারের সাথে। আমি গুগলের পেজটাকে ওপেন করছি আমার ওয়েব ব্রাউজার থেকে, তাহলে আমি কিন্তু গুগলের সার্ভারের সাথে কিন্তু কমিউনিকেট করছি। আমি গুগলের সার্ভারকে বলছি যে আমি তোমার পেজটাকে ওপেন করতে চাইছি, মানে আমি একটা রিকোয়েস্ট করছি সার্ভারকে অ্যাজ এ ক্লায়েন্ট। আমার কাছ থেকে রিকোয়েস্টটা পাওয়ার পর গুগলের সার্ভার সে ফার্স্ট এটাকে এক্সামিন করলো রিকোয়েস্টটাকে। না, কথাটা কেমন আসছে না স্যার? কেন কি আসছে না? কথা আসছে না? বাকিরা কি বলছো? না না স্যার, সে মাঝে মাঝে আটকে যাচ্ছে কথাটা। বাকিদের কি সমস্যা হচ্ছে? একই সমস্যা হচ্ছে? স্যার না, সমস্যা হচ্ছে না। এই বাকিরা না, ঠিক আছে? না স্যার, সমস্যা হ্যাঁ, বুঝতে পারছি। তুমি কোথায় আছো তুমি? ওকে, তো মাঝখান থেকে পুরোপুরি আমরা অন্যদিকে হয়ে গেলাম, ডাইভার্ট হয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছি ক্লায়েন্ট, আর আমি যার সাথে কমিউনিকেট করি সেটা হচ্ছে সার্ভার। তাহলে ক্লায়েন্টও একটা মেশিন, সার্ভারও কিন্তু একটা মেশিন। সার্ভারের মধ্যে হাই কম্পিউটিং পাওয়ার আছে, আর ক্লায়েন্টের মধ্যে কম্পিউটিং পাওয়ারটা বেসিক্যালি লেস আমার সার্ভারের থেকে। তাহলে আমরা সার্ভারের কাছ থেকে যখন কোনো পেজকে আমরা রিকোয়েস্ট করি, তখন তার জন্য কিন্তু আমরা ক্লায়েন্ট কী করে, সার্ভারকে একটা রিকোয়েস্ট করে। সে একটা রিকোয়েস্ট করছে সার্ভারকে,
রিকোয়েস্ট করা মানে কি, তুমি তোমার ব্রাউজার থেকে তুমি টাইপ করেছো www.google.com দিয়ে তুমি এন্টার প্রেস করো, দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট। তোমার রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছে কে সার্ভারের কাছ পর্যন্ত? ওয়েব ব্রাউজার, থ্রু ইন্টারনেট, থ্রু ইউর ইন্টারনেট কানেকশন। তারপর সার্ভার আমার রিকোয়েস্টটাকে ভালো করে এক্সামিন করছে। এক্সামিন করার পর যদি মনে হয় সার্ভারের যে আমার এই রিকোয়েস্টটা হয়তো একটা ভ্যালিড রিকোয়েস্ট বা একটা অথেন্টিকেট কোনো পার্সনের কাছ থেকে রিকোয়েস্টটা আসছে, তখন কিন্তু সার্ভার তোমাকে কি করবে না, তোমাকে একটা রেসপন্স প্রোভাইড করবে, তোমাকে একটা রেসপন্স ব্যাক করবে। তো তোমাকে রেসপন্সটা ব্যাক করে অ্যাজ এ কী হিসাবে না, তোমার গুগলের পেজটাকে তোমাকে ওপেন করে দিচ্ছে। তাহলে এইরকম একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে চিন্তা করে দেখো, একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাদের কত মিলিয়ন ইউজার গুগলের সার্ভারকে রিকোয়েস্ট করে গুগলের পেজটাকে ওপেন করার জন্য। তাহলে নিশ্চয়ই আমার গুগলের সার্ভারের কাছে সেই রিকোয়েস্টটাকে ফুলফিল করার সেরকম ক্যাপাবিলিটি আছে, যার জন্যই সে একসাথে 1 মিলিয়ন ইউজারকে সে সার্ভ করতে পারে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইমে। তো আমরা কিন্তু কাজ করি বেসিক্যালি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মডেলে। এটার একদিকে ক্লায়েন্ট, একদিকে সার্ভার। আমাদের যা কিছু ইনফরমেশন দরকার পড়ে আমরা কিন্তু থ্রু ওয়েব অ্যাড্রেস আমরা কিন্তু রিকোয়েস্ট করি সার্ভারকে, আর সার্ভার কিন্তু আমাকে রেসপন্স ব্যাক করে। তাহলে এই রিকোয়েস্ট আর রেসপন্স নিয়ে কিন্তু যত কাজ কিন্তু এই রিকোয়েস্ট আর রেসপন্স নিয়ে। তাহলে আমরা ওয়েব বেসড আমরা এখন একটা ল্যাঙ্গুয়েজ পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে HTML। আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে HTML। তাহলে আমার সার্ভার কম্পিউটারে কিন্তু ওয়েব সার্ভার কিন্তু একটা প্রোগ্রাম, যে ওয়েব সার্ভার রান করছে কোথায়? সার্ভার কম্পিউটারে। অ্যাডিশনালি আমার একটা ওয়েব সার্ভার কনসিস্ট হয় কিছু ওয়েবসাইট নিয়ে, আবার একটা ওয়েবসাইট তোমার কনসিস্ট হয় নাম্বার অফ ওয়েব পেজ দিয়ে। তাহলে ওয়েব সার্ভার কনসিস্ট হচ্ছে ডিফারেন্ট ওয়েবসাইট নিয়ে, আবার ডিফারেন্ট ওয়েবসাইট তোমার কনসিস্ট হয় ডিফারেন্ট ওয়েব পেজ নিয়ে। আবার এই ওয়েব পেজগুলোকে আমি কনসিস্ট করতে পারি, বা ওয়েব পেজগুলোকে আমরা ডিজাইন করতে পারি, বা ওয়েব পেজগুলোকে আমরা তৈরি করতে পারি একটা স্পেশাল টাইপের কম্পিউটার ফাইল রিটেন স্পেশালি ডিজাইনড ল্যাঙ্গুয়েজ, যার নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমার প্রতিটা ওয়েব পেজের মধ্যে কিছু টেক্সট থাকতে পারে, আমার ওয়েব পেজগুলোর মধ্যে কোনো গ্রাফিক্স থাকতে পারে, কোনো সাউন্ড থাকতে পারে, কোনো ভিডিও থাকতে পারে, কোনো অ্যানিমেশন থাকতে পারে, যে ইনফরমেশনসগুলো আমার কোনো পিপল বা ইউজার সেটাকে দেখতে চাইছে বা হয়তো শুনতে চাইছে। তাহলে আমাকে এখন HTML দিয়ে আমরা একটা ওয়েব পেজকে ডিজাইন করতে পারবো, যে ওয়েব পেজের মধ্যে আমার এই ধরনের কিছু ইনফরমেশনস থাকতে পারে, যেমন কথাগুলো বলছিলাম, যেমন হয়তো বলছিলাম আমার সাউন্ড থাকতে পারে, বা আমার হয়তো অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, আমার গ্রাফিক্স থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, বা ডিফারেন্ট টাইপের টেক্সট থাকতে পারে। তো কী করে HTML দিয়ে আমরা ওয়েব পেজকে ডিজাইন করব? তাহলে আমার HTMLটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। ওয়েব পেজ আমাকে ক্রিয়েট করতে হবে, তবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আমার একটা ওয়েবসাইট 10টা হয়তো ওয়েব পেজ নিয়ে কনসিস্ট হচ্ছে, তাহলে ফার্স্টে আমাকে ওয়েব পেজগুলোকে ফার্স্টে ডেভেলপ করতে হবে বা ডিজাইন করতে হবে। তারপর সেই 10টা ওয়েব পেজকে ডিজাইন করা যখনই হয়ে গেল, তখন কিন্তু আমি একটা হোম পেজ থেকে বা আমার একটা কন্ট্রোলারের পেজ থেকে বা একটা কমন পেজ থেকে আমি কিন্তু সেই 10টা পেজকে আমরা কী করতে পারবো? কল করতে পারবো। তাহলে সেই 10টা পেজকে নিয়ে আমি তো লিঙ্ক করে দিলাম আমার হোম পেজের সাথে, তাহলে আমার একটা ওয়েবসাইট কনসিস্ট হয়ে গেল। ওয়েবসাইটটাকে আমরা ডিফারেন্টভাবে তৈরি করতে পারি। আমার কোনো স্ট্যাটিক ওয়েব পেজ হতে পারে, কোনো ডাইনামিক ওয়েব পেজ হতে পারে। স্ট্যাটিক যদি ওয়েব পেজ হয় তাহলে আমার কিন্তু কন্টেন্টগুলো স্ট্যাটিক, আমি সেখানে রেসপন্সিভনেস কোনো কাজকর্ম করতে পারবো না। কেমন হচ্ছে যে আমি হয়তো ধরে নাও হয়তো চাইছি যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে হয়তো কোনো ইউজার লগ ইন করবে আমার ওয়েবসাইটে, আমি চেক করে বলবো যে সেই ইউজারটা যদি অথেন্টিকেট হয় তাহলে হয়তো তাকে আমি হয়তো নেক্সট পারমিশন দেবো অন্য কোনো পেজকে ভিউ করতে। স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু আমার সেই ধরনের কিন্তু কোনো কাজকর্ম আমরা করতে পারবো না, পুরো স্ট্যাটিক। আমার ব্যাকএন্ডে কিছু কোড থাকে না, বা ব্যাকএন্ডে কোনো প্রোগ্রামিং রান করে না। যদি ডাইনামিক হয় আমার ওয়েব পেজটা, তখন কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের ডাইনামিক কোনো কন্টেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, ডাইনামিক্যালি আমি ভ্যালিডেশন করতে পারি, আমি ডাইনামিক্যালি হয়তো কোনো একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছি, বা আদার্স এক্সেট্রা এক্সেট্রা। মানে আমার সেখানে একটা ডেটাবেস থাকবে, কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে কিন্তু আমার কোনো ডেটাবেস থাকবে না। তাহলে ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট স্ট্যাটিক ওয়েবসাইটের থেকে, কারণ সেখানে আমাকে ডেটাবেসের কনসেপ্ট জানতে হবে, আমাকে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ জানতে হবে,
তার মধ্যে এসকিউএল আছে, ওরাকেল আছে, সাইবেস আছে, ডিবি2 আছে, ডিফারেন্ট টাইপের এমএস অ্যাক্সেস আছে। তো আমরা স্ট্যাটিক ওয়েব পেজ কীভাবে ডেভেলপ করতে হয় বা কীভাবে ডিজাইন করতে হয় তার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখছি তার নাম হচ্ছে HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমি যদি আমাকে বলে যে হোয়াট ইজ HTML, আমরা এবার HTML এর কোড কনসেপ্টে চলে যাচ্ছি। হোয়াট ইজ HTML? আমি হোয়াট ইজ HTML বললে ফার্স্টেই আমি তাকে বলবো যে HTML হচ্ছে যে HTML স্ট্যান্ডস ফর, সবাই জানি আমরা HTML স্ট্যান্ডস ফর, আমি তাকে বললাম যে HTML স্ট্যান্ডস ফর, বলে দিলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML। সেকেন্ড তাকে বলছি যে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস, ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। HTML আমাকে ডেসক্রাইব করে যে আমার ওয়েব পেজের স্ট্রাকচারটা কেমন হবে। ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ দ্য ওয়েব পেজেস, ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজেস। একটা ওয়েব পেজের আমার স্ট্রাকচার কী হবে সেটা কিন্তু ডেসক্রাইব করছে HTML। HTML এর ডিফারেন্ট এলিমেন্ট থাকে, মানে HTMLটা বেসিক্যালি কনসিস্ট হয় ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে। আমার মাল্টিপল এলিমেন্ট থাকে একটা HTML এর মধ্যে। এবার সেই এলিমেন্টগুলো ব্রাউজারকে বলে যে কেমন করে আমার এই কন্টেন্টগুলো ডিসপ্লে হবে। আমি ধরুন একটা টেবিলকে ডিসপ্লে করব, আমার একটা কোনো ওয়েব পেজ আছে, তার মধ্যে কোনো একটা টেবিল আছে, রো আর কলামের একটা টেবিল আছে। আমার কিছু এলিমেন্ট আছে যার থ্রু দিয়ে হয়তো আমি কোনো একটা ইমেজকে ডিসপ্লে করছি আমার HTML পেজের মধ্যে বা আমার ওয়েব পেজের মধ্যে। তাহলে আমার সেই এলিমেন্টগুলো কিন্তু ওয়েব ব্রাউজারকে বলে দেয় যে তুমি কেমন করে ডিসপ্লে করবে আমার এই ইমেজটাকে, বা আমার এই টেক্সটটাকে তুমি কেমন করে ডিসপ্লে করবে, বা আমার এই টেবিলটাকে তুমি কেমন করে ডিসপ্লে করবে। তাহলে HTML এলিমেন্টস টেলস দ্য ওয়েব ব্রাউজার হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট, কী করে তুমি কন্টেন্টগুলোকে ডিসপ্লে করবে সেটা কিন্তু বলে দিচ্ছে কাকে, ব্রাউজারকে, হাউ টু ডিসপ্লে দ্য কন্টেন্ট। আর HTML এর মধ্যে আমরা ডিফারেন্ট টাইপের আমরা হাইপার টেক্সট বা আমরা হাইপার লিঙ্ক করতে পারি HTML দিয়ে। তাহলে হাইপার লিঙ্ক করতেও কিন্তু আমাদের HTMLটা আমাকে খুব হেল্প করে। হাইপার লিঙ্ক বলতে বোঝায় যে ধরুন আমার একটা পেজ আছে, এটা আমার একটা ওয়েব পেজ, আমার এই পেজে হয়তো তোমার এখানে হয়তো একটা লেখা আছে যে হয়তো তোমার এখানে তোমার লেখা আছে যে হয়তো পিকচার ফর ফ্লাওয়ার্স বা ইমেজ ফর ফ্লাওয়ার্স। আমি যখন এখানে ক্লিক করব আমার হয়তো কিছু আমার যে পেজটার মধ্যে তোমার ফ্লাওয়ার্সের ইমেজ আছে আমার সেই পেজটা হয়তো রিডাইরেক্ট করে গেল সেখানে। বা আমি হয়তো এখানে হয়তো আমার হয়তো ধরুন এখানে ইউজার আইডি আছে, পাসওয়ার্ড আছে, আমি এখানে সাবমিট বলে একটা বাটন আছে, আমি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করলাম, আমার আরেকটা পেজে তোমার রিডাইরেক্ট করে গেল। তাহলে একটা পেজ থেকে আমি মাল্টিপল পেজে যখন লিঙ্ক করব তখন সেই লিঙ্ক করতে আমাকে যে হেল্প করছে তার নাম হচ্ছে হাইপার লিঙ্ক। সেই হাইপার লিঙ্কও কিন্তু আমরা HTML দিয়ে আমরা করতে পারি। তো বেসিক্যালি HTML আমাকে যেটা করতে হেল্প করছে সেটা হচ্ছে একটা ওয়েব পেজ কেমন দেখতে হবে, আমার ওয়েব পেজের স্ট্রাকচারটা কেমন হবে, সেই ধরনের কিন্তু স্ট্রাকচারটাকে আমাকে ডেসক্রাইব করছে HTML। তো এবার HTML তো সম্বন্ধে আমরা জানলাম। আমার কিছু ট্যাগ থাকে HTML এর মধ্যে। বেসিক্যালি তোমার HTML যখন আমরা প্রোগ্রাম লিখবো HTML দিয়ে তখন সেখানে আমরা কিছু ট্যাগ ইউজ করব। সেই ট্যাগগুলোকে মার্কআপ ট্যাগ বলা হয়। মার্কআপ ট্যাগ সবসময় ওয়েব ব্রাউজারকে বলে দেয় যে কেমন করে তোমার ওয়েব পেজটা ডিসপ্লে হবে। ওই যে আমি একটু বলছিলাম যে এলিমেন্টের কথা বলছিলাম, তো এই এলিমেন্ট যাকে বলছি তো সেগুলো কিন্তু এক রকমের ট্যাগ। আমার যেমন ধরে নাও HTML এর প্রোগ্রাম স্টার্ট করতে গেলে আমাকে HTML বলে একটা ট্যাগ ইউজ করতে হয়। এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে যাকে লিখছি HTML তাকে আমরা ট্যাগ বলি বা এলিমেন্ট বলছি। আমি হয়তো ট্যাগের মধ্যে তোমার লিখছি হয়তো যে হেড, আমার ওয়েব পেজটার হেডিং কী হবে, আমার ওয়েব পেজটার টাইটেল কী হবে, আমি টাইটেল ট্যাগের মধ্যে লিখছি। আমার ওয়েব পেজটার বডি কী হবে তাকে আমি বডি ট্যাগের মধ্যে লিখছি। দ্যাট ইজ আ ট্যাগ বা মার্কআপ ট্যাগ। এই মার্কআপ ট্যাগগুলোই কিন্তু আমার ওয়েব পেজটার যে স্ট্রাকচারটা কিন্তু সেটাকে ডিসক্রাইব করে দিচ্ছে বা ওয়েব ব্রাউজারকে বলছে যে আমার পেজটা কী করে ডিসপ্লে হবে। আর যে কোনো HTML ফাইল যখন আমরা লিখব তখন HTML ফাইলের প্রতিটা ফাইলে তো একটা করে এক্সটেনশন থাকে। তো HTML ফাইলে কিন্তু এক্সটেনশনটা .htm অথবা .html আমরা যেটা খুশি ব্যবহার করতে পারি অ্যাজ এ HTML ফাইলের এক্সটেনশন।
তাহলে আমরা এইচটিএমএল কি, এইচটিএমএল ডকুমেন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখব, যেটা সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট কীভাবে তৈরি করতে হয়। আমার এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে বেসিক্যালি কী থাকে। এইচটিএমএলের ডিফারেন্ট ভার্সন আছে, এইচটিএমএল 5 ডকুমেন্ট তৈরি করা যায়, নর্মাল এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা যায়। তো আমরা কীভাবে একটা এইচটিএমএলকে তৈরি করতে পারি বা এইচটিএমএল ডকুমেন্ট কীভাবে তৈরি করতে পারি, আর আমার প্রতিটা ট্যাগ কী বলছে, আর আমি কাকেই বা এইচটিএমএল এলিমেন্ট বলছি, সেই কনসেপ্টগুলো আমরা কিন্তু এবার আস্তে আস্তে তার ভেতরে আমরা ঢোকার চেষ্টা করছি। তাহলে আমি এখন এইচটিএমএল দিয়ে একটা সিম্পল ওয়েব পেজ, এইচটিএমএল দিয়ে একটা সিম্পল একটা ওয়েব পেজ আমরা ডিজাইন করব। ফার্স্ট আমার এইচটিএমএলের ফার্স্ট প্রোগ্রাম, আমি একটা ওয়েব পেজকে ডিজাইন করব এইচটিএমএল দিয়ে। প্রোগ্রাম 1 টু ডিজাইন এ সিম্পল ওয়েব পেজ, তার মধ্যে সেই ওয়েব পেজটাকে ডিজাইন করতে গিয়ে আমরা ডিফারেন্ট ট্যাগ সম্বন্ধে জানবো, আমরা সেখানে কিছু এইচটিএমএল এলিমেন্ট সম্বন্ধে জানবো, সেই এলিমেন্টগুলো কি কাজ করে সেটাও আমরা দেখব। তারপরে আমার তো সবই তো ট্যাগ দিয়ে কাজ, সবই তো এলিমেন্ট দিয়ে কাজ করতে হবে। আমরা বেসিক কিছু ট্যাগ প্রথমে শিখে নিই, যে ট্যাগগুলো হয়তো আমার প্রত্যেকটা এইচটিএমএল প্রোগ্রামে তোমার দরকার লাগবে। তারপরে আমি ডিফারেন্ট কনসেপ্টের জন্য আমার ডিফারেন্ট ট্যাগ ইউজ হয়, সেই ট্যাগগুলোর কনসেপ্টে আমরা আসবো, যে কী করে আমরা পিকচার অ্যাড করবো এইচটিএমএল আমার ওয়েব পেজের মধ্যে, কী করে আমরা টেবিলকে অ্যাড করবো, কী করে আমরা হয়তো প্যারাগ্রাফকে আমরা অ্যাড করবো, বা কী করে আমি হয়তো আমার একটা টেক্সট হয়তো আমার ওয়েব পেজের একটা সাইড থেকে একটা সাইডে তোমার জন্য যাওয়া আসা করছে, লেফট টু রাইট বা রাইট টু লেফট, আমি কী করে আমার টেক্সটার কালারটাকে চেঞ্জ করবো, তার জন্য তো ডিফারেন্ট ট্যাগ আছে, ডিফারেন্ট প্রপার্টি আছে, ডিফারেন্ট অ্যাট্রিবিউট আছে, সেগুলো তো আমরা শিখবো। তাহলে একটা সিম্পল ওয়েব পেজকে ডিজাইন করার জন্য আমরা যে কোডটা লিখতে পারি, সেটা হচ্ছে যে আমরা ফার্স্টেই কী করবো, কেমন করে কোড লিখবো এইচটিএমএলের, না আমরা একটা আমাদের মেশিন থেকে আমি ফার্স্টেই ওপেন করব একটা টেক্সট এডিটার। ফার্স্টে আমরা ওপেন করব। আমার সাচ অ্যাজ হয়তো নোটপ্যাড, নোটপ্যাড++, আমার ডিফারেন্ট টাইপের টেক্সট এডিটার থাকতে পারে আমার মেশিনে। আমি একটা টেক্সট এডিটারকে ওপেন করলাম। ওপেন করার পর আমি সেখানে কোডটা এবার রাইট দ্য কোড, আমি এখন কোডটাকে সেখানে কোডটাকে কি রাইট করব, আমি একটা সিম্পল কোডকে রাইট করব এখানে, জাস্ট আমার এইচটিএমএল এর কনসেপ্টটাকে দেখানোর জন্য, যে আমার যে কোনো এইচটিএমএল প্রোগ্রাম বা কোড আমাকে ফার্স্টে স্টার্ট করার জন্য আমাকে এইচটিএমএল ট্যাগটাকে ফার্স্ট আমাকে ইউজ করতে হয়। এইচটিএমএল ট্যাগ দিয়ে আমাকে শুরু করতে হয়, আর আমাকে এইচটিএমএল ট্যাগ দিয়ে যেহেতু শুরু করেছি, আমরা দেখো এইচটিএমএল ট্যাগ দিয়ে কিন্তু আমরা সেটাকে শেষ করছি, আমার যা কিছু কোড সবটাই কিন্তু এই এইচটিএমএল ট্যাগের মধ্যে বেসিক্যালি আমাকে লিখে রাখতে হবে। তাহলে আমার এইচটিএমএল ট্যাগটা, হ্যাঁ স্যার বলছি 2 নম্বরটা আরেকবার বলবেন। 2 নম্বরটা বললাম যে আমি কি আমার টেক্সট এডিটরটাকে ফার্স্ট ওপেন করলাম, তুমি নোটপ্যাডটাকে তোমার মেশিন থেকে ওপেন করলে, ওপেন করার পর সেখানে আবার কোডটাকে লিখবো, আমি সেই কোডটাকে আবার লিখছি। ফার্স্ট আমি এইচটিএমএল ট্যাগটা শুরু করেছি। এইচটিএমএল ট্যাগটা বেসিক্যালি ইউজ করা হয় আমার সমস্ত এইচটিএমএলের এলিমেন্টগুলোকে মার্ক আপ করে রাখার জন্য, ঢেকে রাখার জন্য, ঠিক আছে। তাহলে আমি যা কিছু কোড লিখবো সব কিন্তু ইনসাইড দ্য এইচটিএমএল ট্যাগ। এবার এই এইচটিএমএল ট্যাগটাকে দেখো শুরু করেছি, আর যখন শেষ করব তখন কিন্তু আমাকে /HTML দিয়ে শেষ করতে হবে। কি বললাম, ট্যাগটাকে ওপেন করা হয় নর্মালি অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে, আর যখন শেষ করা হয় তখন দেখো আমি ট্যাগটাকে যখন শেষ করি তখন একটা স্ল্যাশকে অ্যাড করেছি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট /HTML, মানে এটা হচ্ছে এন্ড অফ দ্য এইচটিএমএল ট্যাগ, এন্ড অফ দ্য এইচটিএমএল ডকুমেন্ট বা এন্ড অফ দ্য এইচটিএমএল ট্যাগ। তাহলে এইচটিএমএল ট্যাগটা কিন্তু আমাকে ইউজ করছি আমরা কেন, না আমার এইচটিএমএল এলিমেন্টটাকে মার্ক আপ করে রাখার জন্য। আমি যা কিছু এলিমেন্ট লিখবো সব কিন্তু এর ভেতরে, আমি যা কিছু কোড লিখবো কিন্তু ইনসাইড দ্য এইচটিএমএল এলিমেন্ট বা এইচটিএমএল ট্যাগ। এবার এইচটিএমএল ট্যাগ কিন্তু সারাউন্ডেড বাই 2 ক্যারেক্টার্স, একটা হচ্ছে একটা এই ধরনের একটা ক্যারেক্টার যাকে আমরা কী বলি, লেস দেন বলি, আর একটা হচ্ছে এই ধরনের ক্যারেক্টার যাকে আমরা কী বলি, গ্রেটার দেন বলি, ঠিক আছে। আর এইচটিএমএল ট্যাগ আমার আরও কিছু তার সাথে কিছু পেয়ার আছে, সেই পেয়ারগুলো আমরা আস্তে আস্তে বলবো। আর যখন আমি শেষ করছি ট্যাগটাকে, তখন শেষ করার জন্য আমার একই রকম স্ট্রাকচার আমি লিখছি, যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট আমার এইচটিএমএল, আমি তখন এখানে যদি এইচটিএমএল লিখি আমি এখানেও লিখছি এইচটিএমএল। শুধুমাত্র আমার ডিফারেন্সটা কোথায়, না আমাকে এখানে আর একটা ক্যারেক্টারকে আমাকে ট্যাগের নামের আগে আমাকে ইউজ করতে হচ্ছে, দ্যাট ইজ আ /HTML, তার মানে কিন্তু এন্ড অফ দ্য এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগ কিন্তু কেস সেন্সিটিভ নয়, তুমি
এখানে এইচটিএমএল তুমি ক্যাপিটালে লেখো বা তুমি স্মলে লেখো, তার কিন্তু কোনো যায় আসে না। কিন্তু সিতে বা সি প্লাস প্লাসে আমরা যখন কোনো স্টেটমেন্ট লিখি তখন সেটা কিন্তু আমাদের কেস সেন্সিটিভ। আমাকে কেসটাও ফলো করতে হয় যে সেটা স্মলে লিখতে হবে না ক্যাপিটালে লিখতে হবে, কখন কাকে স্মলে লিখবো, কখন কাকে ক্যাপিটালে লিখবো। তো দ্যাট ইজ আ কেস সেন্সিটিভ। কিন্তু এইচটিএমএল ট্যাগ কিন্তু আমার কেস সেন্সিটিভ নয়। তাহলে আমরা চেষ্টা করব সমস্ত ট্যাগগুলোকে লোয়ার কেসে লেখার। আমি আপার কেসে লিখলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমরা চেষ্টা করব সবসময় যে আমি লোয়ার কেসে আমার ট্যাগগুলোকে আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে, তো এবার আমরা এইচটিএমএল তো দিয়ে শুরু করলাম, এবার আমাকে ট্যাগগুলোকে লিখতে হবে। আমাকে এবার তার মধ্যে এলিমেন্টগুলোকে এবার ডিফাইন করতে হবে। আমি দেখো এবার ডিফাইন করছি আমার এইচটিএমএল মধ্যে এলিমেন্টগুলোকে। আমি তারপরে একটা হেড সেকশন স্টার্ট করলাম, একটা হেড সেকশন স্টার্ট করলাম, যাকে আমরা বলি হেডিং সেকশন বা হেড। এই হেড সেকশনের মধ্যে আমি হয়তো একটা টাইটেল দিলাম, আমার পেজটার একটা টাইটেল দিলাম, আমার ওয়েব পেজটার একটা টাইটেল দিলাম। আমি টাইটেলের মধ্যে তোমার এখানে লিখছি হয়তো যে পেজ টাইটেল, পেজ টাইটেল। আমার পেজটার একটা টাইটেল থাকছে, যে কোনো পেজে তোমার একটা টাইটেল থাকে। আমরা দেখবো কাকে টাইটেল বলা হয় কোনো পেজের। আমি তাকে দেখো শেষও করে দিলাম, স্ল্যাশ দিয়ে টাইটেলটাকে তোমার শেষ করে দিলাম। আমি আবার হেড ট্যাগটাকেও শেষ করে দিচ্ছি, হেড ট্যাগটাকেও শেষ করে দিচ্ছি। ওকে, এইচটিএমএল ট্যাগের ভেতরে আমি দেখো সমস্ত এলিমেন্টগুলোকে স্পেসিফাই করছি। আমার একটা হেড ট্যাগ আছে, হেড ট্যাগের আন্ডারে কি লিখেছি, একটা টাইটেল ট্যাগ দিয়েছি, তার নাম দিয়েছি তোমার পেজ টাইটেল, পেজ টাইটেল। এবার আমার পেজটার বডি শুরু হচ্ছে, ওয়েব পেজটার বডি স্টার্ট হচ্ছে। আমি তোমার তাকে কীভাবে লিখছি না, বডি ট্যাগের আন্ডারে কিন্তু আমরা বডি ট্যাগটাকে আমরা স্পেসিফাই করছি, বডিটাকে স্পেসিফাই করছি। এই বডির মধ্যে আমি লিখলাম হয়তো যে যে মাই ফার্স্ট ওয়েব পেজ, একটা মেসেজকে বা একটা টেক্সটকে ডিসপ্লে করছি, মাই ফার্স্ট ওয়েব পেজ, মাই ফার্স্ট ওয়েব পেজ দিয়ে বডি ট্যাগটাকে আমি এখানে শেষ করে দিলাম। তারপরে আমার দেখো এইচটিএমএল শুরু হয়েছিল, আমি এইচটিএমএলটাকে এখানে শেষ করে দিলাম। তাহলে আমার দেখো এখানে 4টে সেকশন এইচটিএমএল, তার মধ্যে আমাকে সমস্ত এইচটিএমএলের এলিমেন্টগুলোকে আমাকে লিখতে হবে, লিখেছি। এইচটিএমএল আন্ডারে কি লিখেছি, হেড বা হেডিং। হেডিংয়ের মধ্যে কি করেছি, টাইটেল দিয়েছি, তার নাম একটা নাম দিচ্ছি আমরা, আমি এখানে নাম দিচ্ছি পেজ টাইটেল। তুমি এখানে যা খুশি নাম তুমি এখানে পেজে তুমি টাইটেল এখানে অ্যাড করতে পারো, বা তুমি স্যাম্পল ওয়েব পেজ বা তোমার 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 ওয়েব পেজের নাম দিতে পারো একটা। তারপর তোমার হেডটাকে শেষ করলে, তারপর একটা বডি ট্যাগ স্টার্ট করেছি। সেই বডি ট্যাগের মধ্যে কী করেছি না, আমার মাই ফার্স্ট ওয়েব পেজ একটা টেক্সটকে ডিসপ্লে করেছি, মাই ফার্স্ট ওয়েব পেজ, কিন্তু কোনো ফরম্যাটিং করিনি যে পেজটা আমার ওই মাই ফার্স্ট ওয়েব পেজটা কোথায় ডিসপ্লে হবে, লেফট হ্যান্ড সাইডে না মিডিলে না রাইটে না হয়তো আমার কিছুটা পরে, আমি কিন্তু কিছু স্পেসিফাই করিনি। তারপরে তোমার বডি ট্যাগটাকে শেষ করেছি, মানে আমার পেজটার বডিটা কী হবে, আমার পেজটার বডি কী হবে। তারপরে আমরা এইচটিএমএল ট্যাগটাকে আমরা শেষ করেছি। তাহলে এই কোডটা যদি আমরা রান করাই তাহলে আমাদের কি আউটপুট আসবে। আমি এখানে কতগুলো ট্যাগ ইউজ করেছি, সেটা হচ্ছে যে আমার এইচটিএমএল হেড টাইটেল যে স্পেসিফাই করছে আমার টাইটেল ফর দ্য এইচটিএমএল পেজ, বডি আমাকে স্পেসিফাই করছে যে আমার ডকুমেন্টের বডিটা কি হবে বা আমার পেজটার বডি কি হবে। এবার এই কোডটাকে আমরা কি করব, ওয়েব ব্রাউজারে আমরা রান করব। তাহলে এটাকে আমাকে রান করতে গেলে ফার্স্টে কি করতে হবে না, ফার্স্টে আমাকে এটাকে টেক্সট এডিটরের মধ্যে রাইট করতে হবে। আমি দেখো একটা টেক্সট এডিটর ওপেন করেছি আমার মেশিনে, আমি একটা টেক্সট এডিটরকে এখানে ওপেন করেছি। ওপেন করার পর আমি এবার কোডটাকে এখানে টাইপ করছি। ঠিক আছে, ফার্স্ট কি আছে এইচটিএমএল, ঠিক আছে, তারপরে কি আছে হেড, হেড, তারপরে আছে সেট টাইটেল। তারপরে আমরা লিখবো এখানে আমাদের অ্যাজ পার যেটা আমরা দেখালাম এক্সাম্পল টাইটেলের মধ্যে আমি এখানে কি কি স্পেসিফাই করেছিলাম যে পেজ পেজ টাইটেল, একটা পেজ টাইটেল দিচ্ছি। তাই এটা আমার কিন্তু একটা নাম লিখতে হবে, এটা টাইটেল দিতে হবে পেজ টাইটেলের মধ্যে। হ্যাঁ স্যার, মানে আমি স্যার এবার যে টাইটেলটাকে শেষ করবো। আচ্ছা, টাইটেলটা শেষ করার জন্য একটা স্ল্যাশ দিয়ে লিখতে হবে। এবার আমরা দুটো এখানে আমি ডবল স্ল্যাশ দিয়ে স্যার ফেলেছি। দুটো স্ল্যাশ দিলেন তো? এবার আমরা চলে আসছি হেডটাকে এবার শেষ করে দিচ্ছি, হেডটাকে Body। এবার শেষ করে দিচ্ছি। এবার বডি স্টার্ট করব। হেডটাকে শেষ করার পর আমরা এবার বডি স্টার্ট করব। ঠিক আছে, আমি এখানে বডি স্টার্ট করলাম। বডিটা কিন্তু আমার অ্যাকচুয়ালি পেজের বডিটা কী হবে, আমি সেখানে বডির মধ্যে একটা সিম্পল একটা টেক্সট লিখে রেখেছিলাম যে মাই ফার্স্ট ওয়েব পেজ। আমি এখানে লিখেছি মাই ফার্স্ট ওয়েব পেজ। আমি যেমন করে লিখবো তেমন করে আসবে। ঠিক আছে, মাই ফার্স্ট ওয়েব পেজ, মাই ফার্স্ট ওয়েব পেজ। তারপর বডিটা শেষ করবো স্ল্যাশ দিয়ে। এবার আমরা বডিটাকে শেষ করলাম। তারপরে আমার দেখো তারপরে HTML শুরু হয়েছিল স্ল্যাশ দিয়ে এইচটিএমএল। ওকে, এই আমার কোড, সিম্পল কোড, একটা HTML এর স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। আমরা এই কোডটাকে ফার্স্টে টেক্সট এডিটরকে ওপেন করেছি। তো আমার এখানে
উবুন্তুর ক্ষেত্রে তোমার টেক্সট এডিটরটা একটু আলাদা, তোমাদের নোটপ্যাড থাকবে বা নোটপ্যাড প্লাস প্লাস থাকবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই, সে নিয়ে কোনো সমস্যাও নেই। আমি এবার কী করবো, এটাকে আমরা এবার সেভ করব, আমার ফাইলটাকে এবার সেভ করব। ঠিক আছে, কোথায় সেভ করছি, আমার ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি আমরা। ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তার নাম দেখো HTML দিয়েছি। ঠিক আছে, HTML এর মধ্যে আমি এখানে তোমার কোডটাকে সেভ করছি। আমার তো ফার্স্ট প্রোগ্রাম, আমি এখানে নাম দিলাম 1.html। আমার ফাইলটা তোমার নাম দিলাম 1.html, মানে কি ফার্স্ট প্রোগ্রাম বলে, 1 নাম্বার প্রোগ্রাম করছি বলে 1.html দিয়ে এবার কী করছি, কোডটাকে সেভ করে দিলাম। আমার কোডটা দেখো সেভ হয়েছে অ্যাজ এ 1.html দেখাচ্ছে। কোথায় সেভ হয়েছে না, ডেস্কটপের HTML ফোল্ডারের মধ্যে। এবার আমরা চলে যাচ্ছি তোমার কোথায়, আমার ডেস্কটপে দেখো HTML একটা ফোল্ডার আছে, আমি দেখো সেই ফোল্ডারে চলে এসেছি। সেই ফোল্ডারটাকে আমি ফার্স্টে ঢুকলাম ভেতরে। আমাকে এবার এই কোডটাকে রান করতে গেলে আমাকে কী করতে হবে না, আমাকে রান করতে গেলে আমাকে একটা ব্রাউজার দরকার, তাই না, একটা ব্রাউজার দরকার। এবার দেখো ব্রাউজারে স্যার, আমাকে, হ্যাঁ স্যার এটা ব্রাউজারে যাব, তারপরে এইচটিএমএলটা স্যার যেটা আপনি কপি ডেস্কটপে রেখেছেন ওটা কপি করে পেস্ট করে কি রান হবে? না, আমি 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 বলছি, দেখো আমাকে বলতে দাও, দেখো পুরো জিনিসটা দেখো, তারপর তুমি বলবে। ঠিক আছে, স্যার এবার এটা তো অফলাইন হবে তো? হ্যাঁ এটা অফলাইন, অফলাইন। আমার কোনো নেটওয়ার্ক, আমার কোনো ইন্টারনেট কানেকশনের দরকার নেই, এটা অফলাইন হবে। তুমি তো তোমার ব্রাউজার দিয়ে রান করছো, তোমার সিম্পল ব্রাউজার দিয়ে তুমি রান করছো। এবার দেখো তুমি কোডটাকে এখানে যদি একটু ডবল ক্লিক করো, দেখো তোমার কিন্তু কোডটা দেখো ব্রাউজারে রান করে গেছে। দেখেছো, আমার টাইটেল কী দেওয়া ছিল, পেজটা টাইটেল কী দেওয়া ছিল, পেজ টাইটেল। দেখো তোমার দেখো কোথায় অ্যাপিয়ার করেছে, দেখো পেজ টাইটেলটা দেখতে পাচ্ছ, পেজ টাইটেল তোমার কিন্তু, এটা কিন্তু পেজ তোমার টাইটেল। আর তুমি বডির মধ্যে তুমি কী লিখেছিলে, মাই ফার্স্ট ওয়েব পেজ, দেখো তোমার দেখাচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ, দেখাচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ। ওকে, তাহলে কোনটা বডিতে কী লিখলে সেটা কোথায় আসে, আর টাইটেলে কী লিখলে সেটা তোমার কোথায় আসে, সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আমাদের কাছে। কোনটা টাইটেল আমার পেজের আর কোনটা আমার পেজের বডি আমার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এই যে পুরো যে হোয়াইট যে সেকশনটা, এটা কিন্তু আমার পেজটার বডি, আমার ওয়েব পেজটা কিন্তু বডি এটা। ঠিক আছে, এটা আমার বডি। এবার আমরা চাইছি, তুমি হয়তো চাইছো যে স্যার আমি মাই ফার্স্ট ওয়েব পেজটাকে, স্যার আমি যদি মিডিলে চাই ডিসপ্লে করতে, তখন আমি আবার কোডে চলে আসলাম। আমি মাই ফার্স্ট ওয়েব পেজটাকে আমি তোমার চাইছি মিডিলে ডিসপ্লে করতে। আমি তখন কি করছি, আমি তার জন্য এখানে একটা ট্যাগ ইউজ করছি যার নাম হচ্ছে সেন্টার ট্যাগ। সেন্টার ট্যাগের মধ্যে আমি মাই ফার্স্ট ওয়েব পেজটাকে লিখে দিলাম। আমি আবার সেন্টার ট্যাগটাকে তোমার শেষ করছি অ্যাজ ইউজুয়ালি। আমাকে শুরু করলে তো আমাকে শেষ করতে হয়, কিছুটাকে আবার শেষ করতে হয় না, সেগুলো বলবো কোনগুলো শেষ করতে হয় না। তবে কী করলাম, সেন্টার ট্যাগের মধ্যে মাই ফার্স্ট ওয়েব পেজটাকে আমি ঢুকিয়ে দিলাম। তাহলে কী হবে, আমার এই মাই ফার্স্ট ওয়েব পেজটা এখন সেন্টারে ডিসপ্লে করবে। আমি কোডটাকে যা দেখো, আমার কিন্তু ওপেন করাই ছিল, মিনিমাইজ করা ছিল এই পেজটা। আমি দেখো এবার এটাকে সেভ করে দিলাম, যে আবার মিনিমাইজ করে দিলাম, যে এখন এসে আমি কী করবো, এই পেজটাকে রিফ্রেশ করবো। আমার দেখো রিফ্রেশ বাটন আছে, আমি দেখো পেজটাকে আবার রিফ্রেশ করছি, চলে এসছে মাঝখানে আমার মাই ফার্স্ট ওয়েব পেজটা। ঠিক আছে, তাহলে আমরা সেন্টার করলে কি হয়, আমার যে কোনো কন্টেন্টকে আমি সেন্টারে ডিসপ্লে করতে পারি, তাই না, আমি সেন্টারে ডিসপ্লে করতে পারছি। এবার তোমার মনে হচ্ছে যে স্যার মাই ফার্স্ট ওয়েব পেজটা তো আমার একটা হেডিং ধরুন, তো এই হেডিংটা স্যার একটু তো স্যার বড় হবে, তো সেটা তো স্যার নর্মালি যেমন টেক্সট যেমন ডিসপ্লে করে হয়তো 10 বা 11 সাইজ হবে ম্যাক্সিমাম, তাই না। আমরা ওয়ার্ডে যখন টাইপ করি তখন 10 বা সাইজ দিলে তোমার 11 সাইজ মানে তো এটা বোঝায়, তাই না, মিনিমাম। তো আমার তো এটা একটা হেডিং, তাহলে হেডিংটা স্যার একটু বড় করুন একটু, তাহলে দেখতে ভালো লাগবে। তখন তোমাকে কি বললাম, যে আমাকে যদি কোনো হেডিংকে অ্যাড করতে হয়, তাহলে হেডিংকে অ্যাড করতে গেলে আমাকে হেডিং ট্যাগ ইউজ করতে হয়। সেই হেডিং ট্যাগ আমাদের 6টা হেডিং ট্যাগ আছে, H1 থেকে শুরু হয় আর H6-এ গিয়ে শেষ হয়। কি বললাম, 6টা হেডিং ট্যাগ আছে। যদি আমি এখানে লিখি H1, তার মধ্যে যদি আমি তোমার এটাকে এনক্লোজ করে রাখি আমার এই মাই ফার্স্ট ওয়েব পেজটাকে H1-এর মধ্যে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে ধরো H1টাকে শেষ করলাম, এটা আমার কিন্তু হেডিং ট্যাগ H1 দিয়ে স্টার্ট হয়, H দিয়ে স্টার্ট হয়। যেহেতু তোমার 6টা তার লেভেল আছে, H1, H2, H3, H4, H5, H6, আমি এখন কি করলাম, H1-এর মধ্যে তোমার মাই ফার্স্ট ওয়েব পেজটাকে দিলাম। আমি এবার দেখো এখানে জাস্ট সেভ করলাম, সেভ করে মিনিমাইজ করে বেরিয়ে গেলাম, আমি এখানে গিয়ে জাস্ট রিফ্রেশ করছি। কিছু চেঞ্জেস বুঝতে পারলে? H1 করলে আমার কি হচ্ছে, হেডিংটা একটু বোল্ড হয়ে যাচ্ছে আর সাইজটা একটু বেড়ে যাচ্ছে, তাই না। H1 দিলে তাহলে কি কাজটা হচ্ছে আমরা বুঝতে পারছি। H1 সাইজটা বেড়ে যাচ্ছে, সাইজটা বেড়ে যাচ্ছে, আমার লেখাটা বোল্ড হয়ে যাচ্ছে,
সাইজ তো হ্যাঁ বাড়ছে, স্যার। লেখাটা বোল্ড হচ্ছে। এবার এটা হচ্ছে H1 ট্যাগের কাজ। এবার তোমাকে যদি বলি যে H1 বড় না H2 বড়, H1 দিয়ে আমি তোমার যে টেক্সটটাকে ডিসপ্লে করেছি, আমি যদি একটা অন্য কোনো যদি টেক্সটকে আমরা ডিসপ্লে করতে যাই H2 দিয়ে, তাহলে কি তার লেখাটা কি ছোট হবে ওর থেকে না বড় হবে? সে বড় হবে। বেশ, বাকিরা কি বলছো? H2 দিয়ে যদি কোনো ট্যাগ যদি লিখি আমরা, স্যার তাহলে কি? ছোট হবে। তাহলে আমি এখানে লিখেছিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, আমি এখানে ধরো লিখছি হয়তো 1, মাই ফার্স্ট ওয়েব পেজ আমি এখানে ধরো হয়তো লিখছি 2। আমি জাস্ট চেঞ্জ করলাম, ধরো টেক্সটকে আমি চেঞ্জ করলাম, আমি এবার এটাকে ছোট H2 হবে। দিয়ে লিখছি। তাহলে এটা যদি আমরা লিখি যে আমি এটাকে সেভ করেছি, সেভ করে আমি এখানে গিয়ে এটাকে রিফ্রেশ করেছি, কি হচ্ছে? H1 এ বড় হবে স্যার। তাহলে H1 এ বড় হয় আর H2 তে তোমার কি হচ্ছে? ছোট হচ্ছে, ছোট। তাই তো? ছোট হচ্ছে। আচ্ছা। এবার আমি ধরে নাও এই সেম কোডটাকে আমি তোমার ধরে নাও হয়তো H3 দিয়ে লিখছি, আমি সেম কোডটাকে তোমার সেম কোডটা মানে সেম টেক্সটটাকে আমি হয়তো H3টাকে আমি প্রত্যেকটা ট্যাগের ব্যবহার দেখছি যে H1 H2 H3তে কী হয়। আমি এখন এটাকে H3 দিয়ে লিখছি, আমি ধরো লিখলাম মাই ফার্স্ট ওয়েব পেজ 3। এবার ধরুন আমি এটা সেভ করলাম, সেভ করে আমি এখানে বেরিয়ে গেলাম, আমি এটাকে রিফ্রেশ করছি, আর একটু ছোট হয়ে গেল। H1 সব থেকে বড়, তার থেকে তোমার ছোট হচ্ছে H2, তার থেকে তোমার ছোট হচ্ছে H3। আমরা আবার H4 H5 H6টাও দেখবো ওই সেম কোডের মধ্যে। আমি এটাকে তিনটেকে আমি একসাথে কপি করলাম, ঠিক আছে? তিনটেকে আমি একসাথে কপি করলাম, কপি করার পর আমি এখানে বাকি তিনটাকেও অ্যাড করব। আমি এখানে জাস্ট এখানে পেস্ট করলাম। আমার দেখো H3 ছিল লাস্ট, H4 করলাম, তারপর একটা করছি H5, তারপর একটা করছি H6, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এখানেও তোমার চেঞ্জেসটা করছি H4, আমি এখানে লিখছি H5, আমি এখানে লিখছি H6, ঠিক আছে? এবার আমি কি করলাম, এবার আমি এটাকে সেভ করে দিলাম, আবার সেভ করে দিয়ে আমি আবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আবার ব্রাউজারে ঢুকছি, ব্রাউজারে গিয়ে আমি এটাকে আবার রিফ্রেশ করব, আমি এটাকে রিফ্রেশ করলাম। তাহলে প্রথমটা হচ্ছে আমার H1, তারপরটা হচ্ছে H2, তারপরটা হচ্ছে H3, তারপরটা হচ্ছে H4, তারপরটা হচ্ছে H5, তারপরটা হচ্ছে H6। তাহলে কোন হেডিংটা সব থেকে ছোট আমার? না H6, H6 H6, 6 ঠিক আছে? তাহলে আমরা হেডিং ট্যাগ বা H1 থেকে H6 আমরা এই ট্যাগগুলো সম্বন্ধে বুঝতে পেরেছি। এই ট্যাগটা আমরা ক্লিয়ার হয়েছে সবার কাছে আমাদের? এই যে কোডটা আমরা লিখলাম এতক্ষণ পর্যন্ত, যেটুকু শিখলাম এর মধ্যে, যেটুকু শিখেছি সেটুকু পার্ট ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। হুম, সবার কাছে ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করো দেখি সবার কাছে Yes, sir. এইটুকু পার্ট ক্লিয়ার কিনা। হুম, এটুকু পার্ট তো ক্লিয়ার সবার কাছে? কোনো সমস্যা নেই? এটুকু পার্ট না। নিয়ে কোনো সমস্যা নেই? ওকে, এবার আমরা আসল কন্টেন্টে আসবো। আমি এবার আসল কন্টেন্টে আসবো। আসল কন্টেন্ট মানে আমাদের তো HTML তো কাজ শুরু হয়ে গেছে। HTML দিয়ে তো আমরা শুধুমাত্র তো হেডিং করতে পারি না, অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। আমি অডিও ভিডিও সব প্লে করতে পারি HTML ফাইল দিয়ে। ওকে, সব সব করবো আমরা। তো তোমাদের এত কিছু নেই অবশ্য, যাই হোক তাও দেখি আমরা কতটা দেখাতে পারি, আমরা দেখবো সেগুলো। এরপরে আমি আমাদের তার কি কি আছে? বলবো কী কী আছে। আমি যেগুলো পড়াবো সেগুলি আছে, ঠিক আছে? আমি যেগুলো পড়াবো সেগুলি আছে, আমি সিলেবাসে যা আছে তোমার স্যার সব আজকে দেখো। কি HTML ক্লাস শেষ হয়ে যাবে? হ্যাঁ, না, আজ HTMLটা অ্যাটলিস্ট আমাদের দুটো ক্লাস তো লাগবেই, দুটো ক্লাস তো লাগবেই HTML এর জন্য। ওকে, অ্যাটলিস্ট দুটো ক্লাস। তো আজকে ক্লাসটা কিন্তু একটু বেশি লেন্দি হবে, হ্যাঁ? কেউ যেন লেফট করে যেও না, ঠিক আছে? কেউ যেন লেফট করে যাবে না, আজকে ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে। ওকে, চলো বেশ, আমরা এবার ওয়েব পেজটাকে একটু দেখি, ওয়েব পেজটা একটু দেখি। H1 ট্যাগ নিয়ে আমাদের, তার মানে হেডিং ট্যাগ নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। এবার আমি যেটা তোমার যে ট্যাগটা আমরা এবার শিখবো, যে ট্যাগের কনসেপ্টটা আমরা এবার দেখবো, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, HTML প্যারাগ্রাফ, ঠিক আছে? আমরা ধরুন অনেক সময় থাকে এরকম যে যে আমাকে হয়তো একটা HTML পেজকে হয়তো আমরা ভিউ করছি, বা একটা কোনো ওয়েব পেজকে ভিউ করছি, তার মধ্যে হয়তো কোনো একটা টপিক সম্বন্ধে একটা বড় কোনো প্যারাগ্রাফ রয়েছে, একটা বড় কোনো ইনফরমেশন রয়েছে, থাকে তো এরকম ওয়েব পেজ আমরা দেখি তো, তাই না বলো? তো আমরা এখন চাইছি যে আমার ওয়েব পেজের মধ্যে একটা কোনো প্যারাগ্রাফ ডিসপ্লে হবে। হুম, তাহলে কোনো প্যারাগ্রাফকে ডিসপ্লে করতে গেলে ওয়েব পেজের মধ্যে আমরা
যে ট্যাগটাকে আমরা কাজে লাগাই সেই ট্যাগটার নাম হচ্ছে পি ট্যাগ। কি বললাম? ট্যাগটার নাম হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগটাকে শুরু করব, আমার যেটা প্যারাগ্রাফ আছে, আমার সেন্টেন্স, নাম্বার অফ লাইন্স বা টেক্সট লিখলাম, তারপরে আমি তোমার কী করবো, আবার পি ট্যাগটাকে তোমার আবার শেষ করব। তাহলে এটা আমরা কেন ইউজ করছি না, আমরা একটা ওয়েব পেজের মধ্যে কোনো একটা প্যারাগ্রাফকে আমরা অ্যাড করার চেষ্টা করছি। কোনো প্যারাগ্রাফকে অ্যাড করার জন্য তোমার যে ট্যাগটা আমরা ইউজ করি তার নাম হচ্ছে পি ট্যাগ। আমি হয়তো পরে তোমার হয়তো আবার এটা তোমার কোনো একটা প্যারা স্টার্ট করব, আমি আবার পি ট্যাগটা স্টার্ট করলাম, আমি তার মধ্যে আবার কিছু টেক্সটকে লিখলাম, লেখার পর আমি আবার পি ট্যাগটাকে শেষ করছি, আমার কিন্তু আরেকটা প্যারাগ্রাফ হয়ে গেল। একটা বইয়ের মধ্যে তোমার মাল্টিপল প্যারাগ্রাফে আমার কিন্তু কন্টেন্টটা তোমার ডিসপ্লে করা থাকে, তাই না? বইয়ের যে পেজগুলো আমরা দেখি সেখানে কি তোমার আমার তো ডিফারেন্ট প্যারাগ্রাফ থাকে। আমি ধরো এখানে তোমার একটা কোনো টেক্সটকে লিখেছি, তারপর ধরো আবার একটা কোনো টেক্সট লেখা স্টার্ট হয়েছে, তারপর ধরো আবার হয়তো একটু গ্যাপ দিয়ে আবার কোনো টেক্সট লেখা স্টার্ট হয়েছে, বা কোনো লাইন আছে আমার এখানে, বা সেন্টেন্স আছে। তো দ্যাট ইজ আ ডিফারেন্ট প্যারাগ্রাফ। তো আমার ডিফারেন্ট স্ক্রিন থাকতে পারে, আমার স্মল স্ক্রিন থাকতে পারে, আমার হয়তো লার্জ স্ক্রিন থাকতে পারে আমার কম্পিউটারে বা আমার মোবাইলে, ঠিক আছে? তো আমরা কিন্তু ডিজাইনটা, আমার এইচটিএমএল কোডটাকে আমরা এমনভাবে তোমার পি ট্যাগ দিয়ে আমরা দেখবো, সেটা হচ্ছে যে আমার ব্রাউজার কিন্তু অটোমেটিক্যালি সেই স্পেসগুলোকে রিমুভ করে দেবে। যখন কোনো পেজকে আমি ডিসপ্লে করবো না, আমার কিন্তু প্যারাগ্রাফের মতো করেই আমাকে দেখাবে। ওকে, তো কী করে আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। সাপোজ আমার কাছে তো ফাইলটা তো রয়েছে, আমি এখন হেডিং ট্যাগটাকে এখান থেকে পুরোপুরি সরিয়ে দিলাম। আমি একটা হেডিং তোমার জাস্ট বড় করে লিখে রাখছি যে এটা আমি তোমার লিখে রাখছি যে প্যারাগ্রাফ বলে আমি একটা হেডিং দিয়ে রাখলাম, মানে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। ওকে, আমি একটা প্যারাগ্রাফ লিখবো। ওকে, একটা প্যারাগ্রাফ আমি লিখবো, বাকি আমি H2 থেকে H6 পর্যন্ত এগুলো আমি সব সরিয়ে দিলাম। ঠিক আছে, সরিয়ে দিই, কোনো অসুবিধা নেই আমার। আর তোমার লাগছে না, আমার তো শেখা হয়ে গেছে এটা। হ্যাঁ স্যার। এবার আমরা এই প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমি শুরু করছি, পি ট্যাগ শুরু করছি। পি ট্যাগের মধ্যে আমরা এখানে একটা টেক্সট লিখবো। ঠিক আছে, আমি এখানে তোমার এখন একটা টেক্সট লিখতে চাইছি যে ধরে নাও, আচ্ছা, যে আমি তার কাজটাই লিখছি, প্যারাগ্রাফ ট্যাগের কী কাজ সেটাই লিখছি, একটা টেক্সট ধরে নাও যে তার জাস্ট এ প্যারাগ্রাফ, জাস্ট লিখছি এ প্যারাগ্রাফ অলওয়েজ display start on a new line। আমি এটা কিন্তু আমি নিজের মতো করে এটা কিন্তু প্যারাগ্রাফ লিখছি। হ্যাঁ, start on a new line and browser automatically add some white spaces before and after a paragraph। ফুল স্টপ। ওকে, আমি একটা প্যারাগ্রাফ জাস্ট লিখেছি পি ট্যাগের মধ্যে, আবার আমি পি ট্যাগটাকে তোমার শেষ করে দিচ্ছি, পি ট্যাগটাকে আমি শেষ করে দিলাম। ওকে, এটা আমার একটা প্যারাগ্রাফ। এবার ধরুন আমি এটাকে সেভ করলাম, সেভ করে আমি চলে যাই আমার স্ল্যাশটা পড়েনি, বেশ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছো, স্ল্যাশটা পড়েনি, বেশ। চলে গেলাম আমরা, সেভ করে আমরা চলে গেলাম ব্রাউজারে। আমি এবার এটাকে করছি, রিফ্রেশ করছি। ঠিক আছে, আমাকে দেখাচ্ছে। আমি কিন্তু দেখো ওখানে যখন লিখেছিলাম যে আমার দেখো, আমি কিন্তু এখানে দেখো পর লিখে গেছি, আমি কিন্তু কোথাও লাইন ব্রেক করিনি, আমি এখানে লাইন ব্রেক করছি মানে যে ওখানে ব্রেক হবে তা কিন্তু নয়। আমি তোমাকে বললাম যে ধরে নাও আমি হয়তো চাইছি যে এ থেকে শুরু করে আপ টু অটোমেটিক্যালি পর্যন্ত আমি একটা লাইনে লিখবো, তার পরের লাইন থেকে আমি তোমার লিখবো অ্যাড সাম হোয়াইট স্পেসেস বিফোর অ্যান্ড আফটার এ প্যারাগ্রাফ। তখন কিন্তু আমাকে আর একটা ছোট্ট একটা ট্যাগকে এখানে ইউজ করতে হয়, তার নাম হচ্ছে বিআর ট্যাগ। বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। এবার তুমি কোডটাকে যদি আমরা সেভ করে রান করাই, তাহলে তুমি ডিফারেন্সটা ফিল করতে পারবে যে আমি অটোমেটিক্যালি পর্যন্ত একটা লাইনে ডিসপ্লে করেছি, আর তার পরের লাইনে আমি কিন্তু দেখো বিআর দিয়ে লাইনটাকে ব্রেক করে আমি আবার অ্যাড সাম হোয়াইট স্পেসেস কিন্তু তারপর থেকে শুরু করেছি। আমি এটাকে সেভ করলাম, সেভ করে দেখো আমি এবার এখানে আবার রিফ্রেশ করছি, তাহলে অটোমেটিক্যালি পর আমার লাইনটা তোমার চেঞ্জ হলো। হ্যাঁ স্যার। ঠিক আছে,
তাহলে বিআর ট্যাগের কাজটা আমরা এখানে দেখলাম, বিআর ট্যাগ কী কাজ করে সেটাও বুঝতে পারলাম। ব্রেক করছি, লাইন ব্রেক করতে আমাদের বিআর ট্যাগ আমরা ব্যবহার করতে পারি। এবার ধরুন আমি যেমন চাইছি যে আর একটা কোনো প্যারাগ্রাফ লিখবো এখানে, তাহলে আমি আবার পি ট্যাগটাকে শেষ করার পর আমি আবার একটা পি ট্যাগ স্টার্ট করছি। তার ধরুন আমি আবার কিছু সামথিং লিখলাম, আমি এখানে কিছু লিখলাম, ধরে নাও কিছু ধরুন লিখেছি আমি এখানে, কোনো টেক্সট আমার লেখা আছে এখানে। এবার তারপরে আমি কী করছি, পরের লাইনে গিয়ে তোমার পি ট্যাগটাকে আবার শেষ করছি, শেষ করলাম পি ট্যাগটাকে। ওকে, আমি ধরুন এটাকে আবার সেভ করে আবার আমি এটাকে রান করাবো। সেভ করলাম, আমি এবার কি এটাকে রিফ্রেশ করছি, আমার ব্রাউজারের পেজে গিয়ে এটাকে রিফ্রেশ করছি, এসছে। তারপরের দেখো প্যারা থেকে দেখো আবার স্টার্ট হয়ে গেছে, তারপরের প্যারা থেকে আবার স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি চাইছি, ধরে নাও একটা ওয়েব পেজ ডিজাইন করতে চাইছি আমরা সবাই মিলে, যে স্যার আমার একটা ওয়েব পেজ থাকবে যেখানে হয়তো আমার ওয়েব পেজটার নাম হচ্ছে HTML, আমার ওয়েব পেজটা তোমার টাইটেলটা হচ্ছে HTML, আমি সেখানে HTML সম্বন্ধে কিছু লার্নিং মেটেরিয়াল আমি লিখে রাখবো, কিছু মেটেরিয়াল থাকবে স্যার, যে হোয়াট ইজ HTML, আমার থাকবে যে রাইট ডাউন দ্য ফিচার্স অফ HTML, হোয়াট আর দ্য ডিফারেন্ট ট্যাগস অফ HTML, আমি এরকমভাবে কিছু কোশ্চেন অ্যান্সার লিখে রাখবো। তাহলে আমার কিন্তু সেই কোশ্চেনগুলোকে আমাকে লেখার পর আমাকে অ্যান্সারগুলো কিন্তু আমাকে পি ট্যাগের মধ্যে লিখতে হবে। আমি পি ট্যাগের মধ্যে কোশ্চেনটাকেও লিখে রাখতে পারি, পি ট্যাগের মধ্যে আমরা অ্যান্সারটাকেও লিখে রাখতে পারি। এরকমভাবে মাল্টিপল পি ট্যাগ আমরা ইউজ করে আমরা কিন্তু আমাদের নতুন কোনো প্যারাগ্রাফকে আমরা অ্যাড করতে পারবো আমার HTML পেজের মধ্যে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে HTML এর পি ট্যাগ কী কাজ করছে আমরা সবাই বুঝতে পেরেছি, পি ট্যাগ কী কাজ করছে। হ্যাঁ স্যার। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হরাইজন্টাল রুলস। ওকে, নেক্সট আমি যে কনসেপ্টটাতে আসছি তার নাম হচ্ছে হরাইজন্টাল রুলস। ওকে, হরাইজন্টাল রুলস বলতে তোমরা কি বোঝো? হরাইজন্টাল রুলস বলতে তোমরা কি বোঝো? হরাইজন্টাল রুলস, ওকে, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। যে সাপোজ ধরে নাও আমি এরকম একটা ওয়েব পেজ আমি এরকমভাবে ডিসপ্লে করতে চাইছি, যে আমার ধরুন এটা একটা ওয়েব পেজ, যে ওয়েব পেজের মধ্যে, যে ওয়েব পেজটার মধ্যে আমার ধরুন এরকম একটা টেক্সট আমি যেমন লিখতে চাইছি, যে আমার ডিসপ্লেটা এরকম হবে যে দিস ইজ হেডিং 1, দিস ইজ হেডিং 1, আর দিস ইজ সাম টেক্সট, আমার এখানে কিছু টেক্সট থাকবে, আমার এখানে কিছু টেক্সট থাকবে প্যারাগ্রাফ ট্যাগের থ্রু দিয়ে। তারপরে তোমার একটা এরকম একটা ডিভাইডার থাকবে, এরকম একটা লাইন, একটা ডিভাইডার থাকবে। তারপর তোমাকে দেখাবে সেকেন্ডের লাইনটি কি লিখলেন? দিস ইজ সাম টেক্সট, দিস ইজ হেডিং 2, দিস ইজ হেডিং 2, আর তারপর তোমার থাকছে দিস ইজ সাম টেক্সট। আবার ধরুন এখানে তোমার একটা ডিভাইডার থাকছে, ঠিক আছে, এখানে তোমার ডিভাইডার থাকছে। আবার তোমার থাকছে তোমার দিস ইজ হেডিং 3, তোমার এখানে থাকছে দিস ইজ টেক্সট, দিস ইজ সাম টেক্সট। মানে আমার কিছু লেখা বা কিছু প্যারাগ্রাফ থাকছে, কিছু টেক্সট থাকছে, তারপরে একটা ডিভাইডার থাকছে। এই কাজটা কিন্তু আমরা করতে পারি যার থ্রু দিয়ে, তার নাম হচ্ছে হরাইজন্টাল রুলস। ওকে, তার জন্য তোমার যে ট্যাগটা ইউজ করা হয় তার নাম হচ্ছে HR ট্যাগ। এই ট্যাগটা কিন্তু শেষ করতে হয় না, যা শুরু করলেই হয়, ঠিক আছে। HR দেখো আমরা কিন্তু শেষ করি না, যা শুরু করব। তাহলে আমাকে হরাইজন্টাল রুলস দেওয়ার জন্য দেখো এখানে কোনটা হরাইজন্টাল রুলস, না এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল রুলস। এই যে এই লম্বা লাইনটা, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল রুলস। এটা দেখো এই লম্বা যে লাইনটাকে বলা হচ্ছে হরাইজন্টাল রুলস। তাহলে আমাকে এইটাকে ডিসপ্লে করার পর তারপরে আমাকে একটা HR ট্যাগ অ্যাড করতে হবে, আবার এই পোর্শনটাকে ডিসপ্লে করার পর আমাকে একটা HR ট্যাগ ডিসপ্লে করতে হবে। সেই কাজটা আমরা কীভাবে করতে পারছি আমাদের নোটপ্যাড ফাইলে একটু দেখি আমরা। আমার তো এখানে দেখো প্যারাগ্রাফ তো একটা ডিসপ্লে হয়েছে, আমি এখন চাইছি যে এরপরে একটা HR ট্যাগ ব্যবহার করব। HR ট্যাগ দিলাম, ওকে, একটা HR ট্যাগ দিলাম। আবার তারপর ধরুন একটা প্যারাগ্রাফ লিখেছি, তারপর ধরুন আমি আবার একটা HR ট্যাগ দিচ্ছি। তাহলে ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। দেখো এবার দেখো কোডটাকে আমি সেভ করলাম, সেভ করে আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে কোডটাকে এবার রান করবো। ডিফারেন্সটা বোঝা গেল? ডিফারেন্সটা বোঝা গেল? যেটা আমি চেয়েছিলাম সেটা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার যদি ধরুন আমি তোমার চাইছি যে আমার এখানে এটার আগে একটা HR ট্যাগ দিয়ে আমি আরেকটা সেপারেশন করব, আমি আগে একটা HR ট্যাগ দিলাম আমার প্যারাগ্রাফটা লেখার জাস্ট আগে, তাকে আমি এবার সেভ করে নিয়ে এখানে তোমার ডিসপ্লে করছি, এবার ব্রাউজ করছি। এবার দেখো মানে আমি সেকশনগুলোকে আমি সেপারেট করে নিচ্ছি, ডিফারেন্ট সেকশনে আমি ভাগ করে নিচ্ছি আমার ওয়েব পেজটাকে। তো দ্যাট ইজ কল্ড হরাইজন্টাল রুলস বা HR ট্যাগের কাজ। ওকে,
ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? যা পড়লাম এতদূর পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? তাহলে আমার এইচটিএমএল পেজের মধ্যে একটা থিমেটিক ব্রেক দেয় এইচআর ট্যাগ, বা আমার কন্টেন্টগুলোকে সেপারেট করতে যে এলিমেন্ট, এটাকে আমরা এলিমেন্টও বলতে পারি, এইচআর এলিমেন্ট, যে এলিমেন্ট আমার কাজে লাগে তার নাম হচ্ছে এইচআর। ঠিক আছে? তো এটা কিন্তু একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে হচ্ছে আমার এইচটিএমএল তোমার কিছু এমটি ট্যাগ আছে। এমটি ট্যাগ বলতে বোঝায় যে ট্যাগের তোমার কোনো শেষ হয় না, যাকে আমাকে শেষ করতে হয় না, তাকে বলা হয় এমটি ট্যাগ। ভালো করে মনে রাখো এটা। এমটি ট্যাগ মানে হচ্ছে যে তা কিন্তু আমাকে শেষ করতে হয় না। যেমন তোমার এইচআর কিন্তু একটা এমটি ট্যাগ, বিআর কিন্তু একটা এমটি ট্যাগ, এমটি ট্যাগ। ঠিক আছে? আমি দেখো শুরু করেছি কিন্তু শেষ করিনি। দেখো বিআরটাকে আমি শুরু করি কিন্তু শেষ করি না, তাকে বলা হয় এমটি ট্যাগ। তাহলে বিআর দিয়ে আমরা কোনো লাইন ব্রেককে অ্যাড করতে পারি, সেটা আমরা দেখেছি যে কোনো লাইন ব্রেককে আমরা অ্যাড করতে পারি, কোনো লাইন ব্রেক করতে পারি আমরা বিআর ট্যাগ দিয়ে। ওকে, এবার আমি আরেকটা কনসেপ্ট আমি দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে আরেকটা ট্যাগ দেখাবো। এর মধ্যে তোমার আরেকটা ট্যাগের কনসেপ্ট দেখাবো, সেটা হচ্ছে নেক্সট যে প্রবলেমটা আমি দেখাতে যাচ্ছি। আরেকটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে পোয়েম ট্যাগ। হ্যাঁ, পোয়েম ট্যাগ। ঠিক আছে? তো পোয়েম ট্যাগের কাজটা একটু দেখবে নাকি সবাই? পোয়েম ট্যাগ কী কাজ করে? পোয়েম ট্যাগের কাজটা একটু হ্যাঁ স্যার। দেখাবো নাকি? হ্যাঁ স্যার। ওকে, আমরা পোয়েম ট্যাগের কাজটা একটু দেখি। পোয়েম ট্যাগ, এটা খুব ইন্টারেস্টিং। পোয়েম ট্যাগ, ধরে নাও আমার পোয়েম যখন ডিসপ্লে হয় তখন তো বেসিক্যালি তোমার তো সিঙ্গেল লাইনে ডিসপ্লে হয় পোয়েম, পোয়েম, তাই না? পোয়েম আমরা বুঝি তো কোনটাকে পোয়েম বলা হ্যাঁ হয়, স্যার। বুঝি তো? আমরা পোয়েমগুলো কীভাবে ডিসপ্লে হয়? একটা সিঙ্গেল লাইনে ডিসপ্লে হয়, তাই না? হয়তো। তো ধরে নাও যে আমার পোয়েমটাকে কিন্তু তোমার যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে যত স্পেস থাকে বা যদি কোনো নিউ লাইন থাকে সেটা কিন্তু ইগনোর করে পোয়েম ট্যাগ। তাহলে পোয়েম ট্যাগটা কিন্তু আমরা লেখার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি তাকে কিন্তু তোমার বলা হয় পি ট্যাগই বলা হয়। পোয়েম ট্যাগ কিন্তু আমরা পি দিয়ে ডিনোট করি, পি দিয়ে কিন্তু আমরা ডিনোট করি পোয়েম ট্যাগটাকে। ঠিক আছে? আমার স্পেস বা আমার যত নিউ লাইন সব কিন্তু ইগনোর করবে পোয়েম ট্যাগ। যেমন ধরে নেওয়া যাক আমার এখানে একটা ফাইল আছে, আমি ধরো না এখানে যা আছে আমি সব মাঝখান থেকে বডিটাকে পুরো উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাহলে এটা হ্যাপাজার হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার সরিয়ে দিলাম এটাকে, যা আছে আমি তোমার ব্ল্যাঙ্ক করে দিলাম, দেখো জাস্ট স্ট্রাকচারে ফিরে এসেছি। এটা আমার স্ট্রাকচার এইচটিএমএল-এর। হ্যাঁ, আমি জাস্ট স্ট্রাকচারে চলে এসেছি। ঠিক আছে? এবার আমি একটা পোয়েম ট্যাগ ইউজ করছি। দেখো আমি এখানে লিখছি তোমার পি ট্যাগ দিয়ে শুরু করছি, পি ট্যাগ দিয়ে শুরু করছি, পি ফর পোয়েম ট্যাগ। এবার আমি এখানে তোমার লিখছি ধরে নাও হয়তো যে মাই বনি lies over the ocean ফুল স্টপ। পরের লাইনে গেলাম, আমি একটা এন্টার দিলাম। মাই বনি lies over the sea, lies over the sea। আমি একটা পোয়েম লিখছি। হ্যাঁ, আমি একটা পোয়েম লিখছি, lies over the sea ফুল স্টপ। মাই বনি lies over the ocean ফুল স্টপ। আমি আবার লিখছি মাই বনি ওশেন হলো, আমি এখানে মাই বনি দ্বারা কিছু লিখছি না। আমি আবার লিখবো ও ব্রিং ব্যাক, আমি একটা পোয়েম লিখছি এখানে। ঠিক আছে? ব্রিং ব্যাক মাই বনি টু মি, মাই বনি টু মি ফুল স্টপ। ওকে, এবার পি ট্যাগটাকে তোমার শেষ করে দিলাম, আমার পোয়েম ট্যাগটাকে শেষ করে দিলাম। ওকে, এবার বডি শেষ হয়েছে, এইচটিএমএল শেষ হয়েছে, বডি শেষ হয়েছে, আমার এইচটিএমএল শেষ হয়েছে। ঠিক আছে? এবার এর আগে আমি একটা স্পেসিফাই করে দিই যে পি ট্যাগ, আমি এখানে তোমার লিখে দিচ্ছি যে ইন এইচটিএমএল
স্পেসেস অ্যান্ড নিউ লাইন্স আর ignored দিয়ে পিট্যাগটাকে আবার এখানে শেষ করলাম, আরেকটা পিট্যাগ ওখানে অ্যাড করেছিলাম, ignored। এবার দেখো আমি এটাকে সেভ করছি, আউটপুটটাকে জাস্ট অবজার্ভ করবে সবাই, আউটপুটটাকে জাস্ট অবজার্ভ করবে। আমি এটাকে এবার জাস্ট অ্যাপ্লাই করছি। ইন HTML স্পেসেস অ্যান্ড নিউ লাইন্স আর ignored। আর আমি যে তোমার দেখো পি ট্যাগ দিয়ে বা আমার যে পোয়েম ট্যাগ দিয়ে দেখো আমি তোমার 4টে লাইন লিখেছিলাম, দেখো সেই 4টে লাইন কি আমার লাইন বাই লাইন এসছে? দেখো আসেনি। আমার কোনো হোয়াইট স্পেস আছে? দেখো কোনো হোয়াইট স্পেস নেই মাঝখানে। কোনো লাইন ব্রেক আছে? কোনো নিউ লাইন অ্যাড করেছে? নেই। তার জন্য আমার পোয়েম ট্যাগ কি কাজ করে সেই কাজটাকে আমি এখানে লিখে রাখলাম যে ইন HTML স্পেসেস অ্যান্ড নিউ লাইন্স আর ignored। আমার যত স্পেস থাকছে দেখো সেগুলোকে ইগনোর করছে, মানে হোয়াইট স্পেস যেগুলো। আর আমার দেখো যদি কোনো লাইন ব্রেক থাকে দেখো সেই লাইন ব্রেকটাও কিন্তু তোমার ইগনোর করছে আমার পোয়েম ট্যাগ। ওকে, এটা হচ্ছে মানে যদি আমরা যখন কোনো পোয়েম লিখবো তখন কিন্তু সেই পোয়েম ট্যাগ ইউজ করে লিখলে আমার কি হবে, আমার এক লাইনে আমাকে দেখাবে, একটা লাইনে পরপর আমাকে দেখাচ্ছে। দেখো আমি ধরুন আরও কিছু লাইন লিখেছি, তো ধরুন আমার সেই উইথটা যখন তোমার শেষ হয়ে যাবে, আমার ব্রাউজারে যখন লেন্থটা তখন হয়তো তোমার ফুরিয়ে যাবে, তখন তারপর পরে আমার নেক্সট লাইন থেকে আবার ডিসপ্লে হওয়া শুরু করবে। এটা হচ্ছে পোয়েম ট্যাগের কিন্তু বেসিক্যালি কাজ, পোয়েম ট্যাগ কিন্তু এইভাবে কাজ করে। ওকে, তো এই হচ্ছে পোয়েম ট্যাগের কনসেপ্ট। এবার আমরা যে কনসেপ্টে আসতে যাচ্ছি, এরপরে তোমার যে কনসেপ্টে আসতে যাচ্ছি, আমরা হেডিং পড়লাম, প্যারাগ্রাফ পড়লাম, পোয়েম ট্যাগ পড়লাম। এবার তো আমরা আসবো HTML স্টাইলের কনসেপ্টে। হ্যালো স্যার, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আপনি স্ক্রিনকে রিপ্রেজেন্ট করেন নাকি? হ্যাঁ, স্ক্রিন মানে আমার কাছে এখন শো করছে না, বাট তোমার নেটওয়ার্কের তাই জন্য সমস্যা হচ্ছে, তুমি আবার কাট করে আবার জয়েন করো, লেফট হয়ে জয়েন না স্যার, এবারে স্যার ঠিক এলো। তাহলে এবার দেখো আমরা এবার যেটা তো আসতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার স্যার আপনি যেখানে স্যার আপনি যেখানে স্যার আপনার নোটপ্যাড একটু দেবেন। হ্যাঁ এটা একটু একটু স্যার বলে দিলে ভালো হতো। স্যার পোয়েমসের আপনি স্যার কোথায় স্যার পোয়েমসের আপনি স্যার কোথায় ইউজ করেছেন? হ্যাঁ, এই যে পি ট্যাগ ইউজ করেছি, পোয়েম ট্যাগ আপনি ইউজ করেছেন? পি ট্যাগের মধ্যে তোমার লিখেছি পোয়েমের ইয়েটাকে পি ট্যাগ দিয়ে লিখেছি। মানে পোয়েম আপনি বললেন যে পোয়েম পোয়েম ট্যাগ একটা আলাদা আছে? হ্যাঁ, এটা আমার এটা আপনি বললেন যে পোয়েম ট্যাগ আলাদা? হ্যাঁ, এই তো পোয়েম ট্যাগটা আমি তো পি দিয়ে ডিনোট করছি, স্যার শুনতে পাচ্ছি। পোয়েম ট্যাগটাকে তো আমরা পি দিয়ে ডিনোট করছি, আচ্ছা আচ্ছা স্যার। তাই না? আমি তো পি দিয়ে মানে স্যার প্যারাগ্রাফ আর পয়েন্ট ট্যাগ মানে দুটোই কি প্যারাগ্রাফ পি ট্যাগ দিয়ে ডিনোট হয়? হ্যাঁ, দুটোই তোমার পি দিয়ে ডিনোট হয়। প্যারাগ্রাফ ট্যাগ আর পোয়েম ট্যাগ তোমার দুটোই তোমার পি দিয়ে ডিনোট হয়। ঠিক আছে, ওকে স্যার। এবার আমরা তোমার চলে আসছি HTML স্টাইলে। এবার হ্যাঁ, তার আগে স্টাইলে যাওয়ার আগে ধরো আমার মনে হচ্ছে যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমার যে HTML এর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, আমার এই পেজটার যে ব্যাকগ্রাউন্ডটা, আমি হয়তো তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হয়তো একটু চেঞ্জ করবো। আমার ধরুন এখন তো হোয়াইট আছে, আমি এখন চাইছি যে আমার বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি একটু চেঞ্জ করবো, যাতে একটু দেখতে অ্যাট্রাকটিভ হয়। তখন আমরা কি করছি, আমাকে একটা তাহলে বডি ট্যাগের সাথে আমাকে একটা অ্যাট্রিবিউটকে অ্যাড করতে হবে। সেই অ্যাট্রিবিউটটার তোমার নাম হচ্ছে বিজি কালার। বিজি কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই বিজি কালারের মধ্যে আমি একটা কালারকে ধরে নাও স্পেসিফাই করলাম, দ্যাট ইজ আ রেড। আমি রেডটাকে স্পেসিফাই করলাম যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে রেড। সেই রেডটাকে আমি কেমন করে দিলাম না, ডবল কোটেশনের মধ্যে তোমার রেডটাকে স্পেসিফাই করলাম। তাহলে আমার এই পেজটা যখন ডিসপ্লে হবে তখন কিন্তু বিজি কালারটা আমার রেড দেখাবে। চলে যাই আমরা সেভ করি কোডটাকে। তাহলে বিজি কালার ইকুয়ালস টু রেড কিন্তু এটা অ্যাট্রিবিউট, আর ট্যাগটার নাম হচ্ছে বডি, তাহলে এটা কিন্তু বডির একটা অ্যাট্রিবিউট, তার নাম হচ্ছে বিজি কালার বা ব্যাকগ্রাউন্ড কালার। স্যার হ্যাঁ স্যার বলো। বলছিলাম স্যার ওই যেখানে যে রেড লিখেছেন আপনি, আমি যদি স্যার বিজি কালারের মধ্যে কোনো স্যার মানে ওর কোনো লিঙ্ক বা কোনো ফটো যদি দিয়ে রাখি তাহলে হবে? না, ফটো তোমার ইনসার্ট করার অন্য প্রসিডিওর আছে, তার ট্যাগ আছে আলাদা, সেটা দেখাবো আমি। আচ্ছা, আসবো। আমি এখন কালার অ্যাড করছি, আমি এখন ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করছি। দেখো সেভ করলাম, Okay. সেভ করে দেখো আমি এটাকে রিফ্রেশ করছি, দেখো এসছে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড এসছে। ঠিক আছে, এবার আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। আমি এখানে রেড না করে হয়তো ইয়েলো করতে পারি। আমি যে কালারগুলোকে আমরা জানি, যে কালারের নামগুলো আমরা জানি, আমি তোমাদের ইয়েলো করলাম, দিয়ে এটাকে সেভ করে এবার যখন রিফ্রেশ করছি, পারছি করতে?
স্যার আমরা যে কালারটা যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা আছে ওখানে যে কালারটা আমাদের পছন্দ সেই হুম কালারটা লিখে পর হুম রিপ্লেস করলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোডটাকে সেভ করে রিফ্রেশ করবো, আমার রান করবো, তাহলেই হবে। তাহলে আমরা বিজি কালার স্যার যদি স্যার মানে যেগুলো লিখেছেন ওয়ার্ডের স্যার কালার কি হচ্ছে, ওয়ার্ডটা চেঞ্জ করা যাবে? আসবো আসবো। আমি তখন ব্যাকগ্রাউন্ড কালার দেখালাম, বডির ব্যাকগ্রাউন্ড কালার দেখালাম। এবার আমরা HTML স্টাইলস পড়ছি, তো এবার আমি তোমার টেক্সটে কালার চেঞ্জ করব। আমরা তো এবার HTML স্টাইলস পড়ছি, আমি এবার টেক্সটে কালার চেঞ্জ করব, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার তোমার চেঞ্জ করা কীভাবে যায় সেটা আমরা দেখলাম। আমি এখন চেঞ্জ করবো তোমার HTML স্টাইলস, তার মধ্যে আমরা এখন টেক্সটের কালারটাকে চেঞ্জ করব, ঠিক আছে? চলো, তো ধরে নেওয়া যাক যে আমি চাইছি যে আমার এরকম একটা আমার ইয়ে থাকছে, ধরুন আমার একটা পেজ থাকছে এরকম, দেখো না, ওয়েব পেজটা তোমার ধরুন এখানে থাকছে যে এটা তোমার টেক্সট তোমাকে দেখাবে যে আই অ্যাম, তোমাকে ব্ল্যাকে দেখাবে, তোমাকে দেখাচ্ছে ব্ল্যাকে আই অ্যাম নর্মাল টেক্সট, যে আই অ্যাম নর্মাল টেক্সট। তারপর তোমাকে রেড কালারে তোমাকে দেখাবে আই অ্যাম রেড। আর তারপর তোমাকে ব্লুতে তোমাকে দেখাবে, তোমাকে ব্লুতে তোমাকে দেখাবে যে আই অ্যাম ব্লু, ঠিক আছে? আর তোমাকে ব্ল্যাক কালারে তোমাকে দেখাবে যে আই অ্যাম বিগটা কিন্তু একটা বড় লেখাটা হবে, হ্যাঁ, আই অ্যাম বিগ, একটু বড় বড় লেখাটা হবে, ঠিক আছে? আর এই তিনটে তোমার কিন্তু লেখার ফন্ট সাইজটা কিন্তু একই, জাস্ট তিনটে কালার তোমাকে ডিসপ্লে করেছে। দেখো আই এম নর্মালটা দেখো তোমাকে ব্ল্যাকে দেখিয়েছে, আই এম রেড তোমাকে দেখো রেড কালারে দেখিয়েছে, আর আই এম ব্লু তোমাকে দেখো ব্লু কালারে দেখিয়েছে। তাহলে আমরা এখন বুঝতে পারছি যে আমরা কি করে টেক্সটের কালারটাকে চেঞ্জ করছি, কি করে চেঞ্জ করছি সেটা আমি দেখবো। আমি তো তোমাকে জাস্ট দেখিয়েছি আউটপুটটা কীরকম হবে। তাহলে এইটাকে আমাকে অ্যাচিভ করতে হবে, আমাকে এরকম একটা কোড লিখতে হবে যে কী করে আমরা টেক্সটের কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। চলো দেখি কী করে চেঞ্জ করতে পারি। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরিয়ে দিলাম, আমার ব্যাকগ্রাউন্ড কালার থাকলে তো টেক্সটের কালারটা কি ভালোভাবে বোঝা যাবে না। আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে সরিয়ে দিলাম, আমি ভেতরে তোমার পি ট্যাগের যে গল্প ছিল পি ট্যাগটাকে সরিয়ে দিলাম, জাস্ট আমার বডি আছে আর কিছু নেই। দেখো জাস্ট বডিটা আছে, ওকে। তো আমার যেটা ছিল, আমি ফার্স্টে পি ট্যাগ দিয়ে লিখছি যে আই অ্যাম নর্মাল, ঠিক আছে? আই অ্যাম নর্মাল, পি ট্যাগটাকে শেষ করলাম, ওকে। এমটা হয়নি, আই অ্যাম দিলাম, আই অ্যাম নর্মাল, পি ট্যাগটাকে শেষ করলাম। আমি আবার তোমার পি ট্যাগের মধ্যে লিখছি, আমি এবার স্টাইল অ্যাড করব, পি ট্যাগের মধ্যে স্টাইল অ্যাড করব। আমার তখন সেকেন্ড কালারটা কি আছে, রেড আছে, তাই না? সেকেন্ড আই কালারটা এম কি আছে, নর্মাল রেড রেড। আছে, ঠিক আছে? তা আমি আই এম রেড স্যার। হ্যাঁ, আই এম রেড আছে, তা আমি কারণ করে লিখবো এখন। যদি আমি পি ট্যাগের মধ্যে যদি তোমার সিম্পল লিখি আই এম রেড, আমার কিন্তু রেড হবে না, ব্ল্যাকই আমাকে দেখাবে, ঠিক আছে? আমাকে তো রেড কালারে দেখাতে হবে। আমি তখন কী করছি, আমি তখন দেখো একটা স্টাইলকে অ্যাড করছি, পি স্টাইল ইকুয়ালস টু আমি এবার তোমার স্পেসিফাই করছি কালারটাকে, কালার কোলন রেড দিয়ে সেমিক্লোন ডবল কোটটাকে শেষ করলাম, শেষ করার পর ট্যাগটাকে শেষ করলাম। ভালো করে বোঝো, আমি পি ট্যাগের সাথে আমি একটা স্টাইলকে অ্যাড করলাম। স্টাইলটা কি না, আমার কালারটা হবে রেড, এবার আমার পি ট্যাগের মধ্যে তোমার কাকে ডিসপ্লে করছি না, আই অ্যাম রেড একটা লেখা ডিসপ্লে করছি, আর টেক্সট ডিসপ্লে করছি যে আই অ্যাম রেড, ওকে। দিয়ে এবার পি ট্যাগটাকে তোমার শেষ করলাম। তাহলে এটা মানে হচ্ছে যে আমি আই অ্যাম রেড, যে আমার লেখাটা বা টেক্সটটা ডিসপ্লে হবে তার কিন্তু কালারটা হবে রেড। কারণ আমি পি ট্যাগের মধ্যে আবার তোমার স্টাইলটাকে অ্যাড করে দিয়েছি, স্টাইলটাকে আমি কি অ্যাড করেছি না, আমার কালারটা হচ্ছে রেড। তাহলে আমি সিম্পল আমি একবার তোমাদেরকে জাস্ট সেভ করে একবার এটাকে রান করে দিই, দেখি তো আমার এটা ঠিকঠাক আসছে কি না। চলো দেখি, আসছে তো? আই এম রেডটা তোমার ব্ল্যাকে ইয়েতে আসছে, রেডে আসছে। আর আমি তো আই এম নর্মাল যখন লিখেছিলাম তখন দেখো সিম্পলি আমি পি ট্যাগের মধ্যে লিখেছি, আমি তো কোনো কালার দিইনি সেখানে, তাহলে বাই ডিফল্ট তো ব্ল্যাক কালার। এবার যদি আমাকে ব্লু করতে হয় তখন কি করব, আমার ধরুন তারপরে কি আছে আই এম ব্লু, আমি তখন কি করছি, এটাকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে কী করছি, তার পরের লাইনে জাস্ট পেস্ট করলাম, পেস্ট করে তোমার কালারটাকে তোমার চেঞ্জ করে ব্লু করে দিলাম। হবে তো? তাহলে কাজটা হবে তো? জাস্ট ব্লু করে দিলাম। আমি দেখো এবার কি লিখবো, আই এম ব্লু লিখবো, এখানে আই এম রেড তো আর লিখবো না, আই এম ব্লু, ওকে। দিয়ে পি ট্যাগটাকে শেষ করেছি, আমি দেখো এটা সেভ করে নিলাম, সেভ করে নিয়ে আমি আবার এটাকে রিফ্রেশ করছি, এসে আই এম ব্লু, ওকে, ঠিক আছে। এরপরে কি বলেছে না, আই অ্যাম বিগ, এটা আমাকে একটা বড় ফন্টে দেখাতে হবে, ঠিক আছে? ফন্টের সাইজটা অনেক বড় হবে,
আমি তখন তার জন্য দেখো কী করছি, দেখো আমি এটাকে আবার কপি করে দিচ্ছি এখান থেকে। আমি তো এখানে কোনো স্টাইল দেবো না, মানে কালার দেবো না। আমাকে কি বলেছে, ওই লেখাটা একটু বড় সাইজের হবে। ওকে, আমার ওই লেখাটা একটু বড় সাইজের হবে। সেটা কীভাবে করতে পারি? স্যার H1 বার করলেই তো হবে? হ্যাঁ, এই জন করলেও হবে। আমি স্টাইলের সাথে দেখাবো অ্যাড করে তোমাকে, যে স্টাইল দিয়ে কী করে আচ্ছা করতে হয়, ঠিক আছে? আমি তার জন্য তোমার যে অ্যাট্রিবিউটটা আমি এখানে কনসিডার করছি, দ্যাট ইজ আ ফন্ট সাইজ। ফন্ট সাইজ, ফন্ট হাইফেন সাইজ। ওকে, ফন্ট হাইফেন সাইজ কোলন দিয়ে কত করছি, ফন্টের সাইজটাকে তোমার এখানে করে দিচ্ছি 50px বা 50 পিক্সেল, 50px। ওকে, 50px করে দিলাম। আর আমি সেখানে কি লিখছি, আই অ্যাম বিগ। তাহলে আমার কিন্তু আই অ্যাম বিগ যে লেখাটা, তার যে টেক্সট, তার যে ফন্টের সাইজটা কিন্তু এখন 50 পিক্সেল হয়ে গেল। ওকে, দেখো কি ইফেক্টটা কি পড়ছে। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রান করলাম, এসে স্যার একটু দেখান তো ওটা একটু। স্যার তাহলে এটা বুঝতে পারলে কি করে সাইজটাকে বাড়াচ্ছি। আমি ধরো না এখানে, আমি ধরো না ফন্টের সাইজে তোমার ধরো 10px করে দিচ্ছি, সাপোজ 10px করে দিচ্ছি। সেভ করলাম, যে আমি ধরো এখানে রিফ্রেশ করছি, কি হলো, পিক্সেলটাকে যদি আমি তোমার কমিয়ে দিই, আমার লেখাটা দেখো ছোটো হয়ে গেল। আর আমি যখন তোমার দেখো যখন বাড়াচ্ছি পিক্সেল, ওটা 100 করে দিলে তো আরো বেড়ে আরও যাবে। বেড়ে যাবে। তো হ্যাঁ, তো কমন জিনিস, তো 100 করে দিলে তো আরও বেড়ে যাবে। তুমি যেমন চাইবে, তুমি পিক্সেলের সাইজটাকে রাখতে পারো 100 200, যত করে তোমার তত বিগ হবে টেক্সটের সাইজটা। তাহলে আমরা স্টাইলটাকে অ্যাড করতে পারছি। আমরা তোমাদের দুটো স্টাইল দেখালাম আমি, যে আমি কোনো টেক্সটের কালারকে চেঞ্জ করতে পারছি, আর আমি কোনো টেক্সটের ফন্টের সাইজটাকে চেঞ্জ করতে পারছি। তো দ্যাট ইজ দ্য HTML স্টাইল। তো আরও কিছু স্টাইল আছে দেখাবো, সেটাও আমি দেখাবো। কীরকম স্টাইল আছে না, আমি বডির সঙ্গে তোমার কিন্তু স্টাইলটাকে অ্যাড করতে পারি, বডির সাথেও কিন্তু স্টাইলটাকে আমরা অ্যাড করতে পারি। কীরকম না, ধরুন আমি এখন চাইছি যে বডির ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। আমি তো আগে তো বিজি কালার করে কালার দিয়েছিলাম। আমি এখন দেখো, আমি এখন স্টাইলটাকে দিয়ে আমি কালার দেবো। তাই আমি এখন লিখছি, দেখো বডি স্পেস দিয়ে লিখছি স্টাইল ইকুয়ালস টু, ডবল কোটেশন স্টার্ট করলাম, ব্যাকগ্রাউন্ড হাইফেন দিয়ে লিখছি কালার। এটা কিন্তু একটা প্রপার্টি বাট অ্যাট্রিবিউট, ব্যাকগ্রাউন্ড কালার। কোলন দিয়ে লিখছি, আমি একটা কালারের নাম দিলাম পাউডার ব্লু। ঠিক আছে, পাউডার ব্লু বলে একটা কালারের নাম দিচ্ছি। এটা কিন্তু একটা কালার, পাউডার ব্লু। হ্যাঁ, এটা কিন্তু একটা কালার HTML এর। সেমিক্লোন, ডবল কোট শেষ করলাম, আমার ট্যাগটা এখানে হলো। দেখো, বডি স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা তোমার হচ্ছে কিন্তু একটা অ্যাট্রিবিউট, যেমন তোমার কালার ইকুয়ালস টু রেড যেমন একটা অ্যাট্রিবিউট, যেমন তোমার ফন্ট সাইজটা একটা অ্যাট্রিবিউট। আমি 3টে অ্যাট্রিবিউট শিখলাম, ফন্ট সাইজ, কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। লিখে দিয়েছি পাউডার ব্লু। দেখো আমার সেম সিনট্যাক্স, দেখো সেমিক্লোন দিয়ে শেষ করেছি, ডবল কোট শেষ করেছি। ওকে, আমার দেখো বডি এখানে শেষ হয়ে আছে। আমি এবার কোডটাকে সেভ করলাম। তার ডিফারেন্সটা জাস্ট মানে দেখবে, দেখো রিফ্রেশ করছি, এসছে পাউডার ব্লু। যাতে আমি বাকি সমস্ত কালারগুলোকে যাতে আমরা ভিউ করতে পারি, ভালোভাবে বুঝতে পারি কালারগুলোকে। পাচ্ছি বুঝতে বাকিগুলোকে? স্যার তাহলে আমরা বিজি কালার দিয়েও আমি বডির ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফিক্স করতে পারি। আবার দেখো আমি বডির স্টাইলটাকেও আমি কিন্তু অ্যাড করতে পারি। আমি স্টাইল অ্যাড করেও কিন্তু আমি কালারটাকে চেঞ্জ করতে পারি, তাই না? পারি তো? পারছি। আবার টেক্সটটাকেও স্যার পাচ্ছি আমরা করতে, টেক্সটটাকেও করতে পারছি। এবার তোমাকে আমি বললাম যে ধরে নাও যে আমার একটা H1 এর সাথে আমি কেমন করে অ্যাড করব আমার স্টাইলটাকে। আমি H1 এর ধরে নাও, আমার ধরুন এরকমভাবে একটা ডিসপ্লে হবে। ভালো করে বোঝো কিন্তু, আমি তোমার যেগুলো বলছি কিন্তু খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট। এগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু এগুলো খুব কাজে লাগবে। কারণ রিয়েল লাইফে আমি এখানে বলছি যে আমি যখন ধরুন HTML দিয়ে কোনো ওয়েব পেজ তৈরি করব, তখন কিন্তু এরকম সিচুয়েশন কিন্তু আমাকে অকার করবে। তো এই টুকটাক জিনিসগুলো কিন্তু কোথাও দেখানো হয় না। জাস্ট টেবিল কী করে অ্যাড করা হয়, ফর্ম কী করে অ্যাড করা হয়, টেবিল আমার ধরুন কী করে আমরা ইমেজকে ইনসার্ট করবো, এগুলো দেখানো হয়। কিন্তু এই সমস্ত টুকটাক জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার আমি চাইছি এরকম একটা ডিসপ্লে করতে, আউটপুটটা তোমার এরকমভাবে ডিসপ্লে হবে। আমার এরকম একটা আউটপুট ডিসপ্লে হবে। দেখো, আমি চাইছি যে আমার এখানে একটা হেডিং থাকছে, দিস ইজ এ হেডিং,
দেখো এটা কিন্তু তোমার H1 এ লিখেছি হেডিংটা, তাই না? একটু বড় করে লিখেছি তো হেডিংটা, দিস ইজ হেডিংটা একটু বড় করে লিখেছি। আমি আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এখানে রেড কালার দিয়ে লিখেছি, আমি তো ব্ল্যাক কালার দিয়ে লিখছি, কারণ দেখো আমার যেমন ওয়েব পেজে তোমার যেমন ডিসপ্লে হবে আমি কিন্তু তেমন এখানে মানে ইউজ করছি কালারটাকে, ঠিক আছে? দিস ইজ আ হেডিং, দিস ইজ আ হেডিং। এবার এই হেডিংটার তোমার এটা কিন্তু একটা হেডিং বুঝতে পারছি আমরা, তার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা পাউডার ব্লু কালারে, আমি পাউডার ব্লুটা আমার এখানে কালার নেই, আমি তাও এটাকে একটু দেখাচ্ছি, আমার এই ব্যাকগ্রাউন্ডটা তোমার কিন্তু একটা পাউডার ব্লু হবে, হ্যাঁ? দিস ইজ এ হেডিংয়ের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার একটা পাউডার ব্লু হবে, বোঝা যাচ্ছে জিনিসটা আমি কীরকম চাইছি ডিসপ্লে করতে? আমার হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা স্যার। একটা পাউডার ব্লু হবে, তার উপরে তোমাকে ব্ল্যাকে ইয়েস স্যার। দেখাবে দিস ইজ এ হেডিং, ওকে? এটা কিন্তু হেডিংয়ের একটা ব্যাকগ্রাউন্ড কালার, হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড, মানে আমার কিন্তু বডির ব্যাকগ্রাউন্ড নয়, কিন্তু আমার হেডিংটার ব্যাকগ্রাউন্ড, তার উপরে আমার লেখা আছে দিস ইজ আ হেডিং, দিস ইজ আ হেডিং, ঠিক আছে? দিস ইজ আ হেডিং, দিস ইজ আ হেডিং। আর আমার আরেকটা কালার আছে যাকে আমি বলছি টমেটো কালার, আমার তো এখানে টমেটো কালার নেই, আমি রেড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হয় টমেটো কালার, ঠিক আছে? আমাদের এস্টিমেটে কিন্তু এই কালারটার নাম আছে একটা টমেটো কালার, তার নামটাই হচ্ছে টমেটো কালার, ঠিক আছে? তো টমেটো কালার দিচ্ছি, ঠিক আছে? টমেটো কালার। আর একটা হেডিং ধরে নাও, ছোট একটা হেডিং, তার মধ্যে তোমার ব্ল্যাকে লেখা আছে, এটা তোমার একটা হেডিং বলছি, সরি, এটা ধরুন একটা প্যারাগ্রাফ, ওকে? আমি তারপর তোমার ব্ল্যাকে লেখা আছে দিস ইজ আ প্যারাগ্রাফ, দিস ইজ আ প্যারাগ্রাফ। তাহলে আমাকে যেটা জানতে হচ্ছে, তার মানে স্যার যে হেডিং ট্যাগের সাথেও আমাকে স্টাইলটাকে অ্যাড করতে হবে, আর আমাকে প্যারাগ্রাফ ট্যাগের সাথেও আমাকে স্টাইলটাকে অ্যাড করতে, তাহলে আমরা এখন আবার শিখবো যে কী করে হেডিং ট্যাগের সাথে তোমার স্টাইলটাকে অ্যাড করা যায়, আর কী করে প্যারাগ্রাফ ট্যাগের সাথে তোমার স্টাইলটাকে অ্যাড করা যায়, ঠিক আছে? চলো, তাহলে আমরা এখন একটা পার্টিকুলার হেডিং বা একটা পার্টিকুলার কোনো প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালারটাকে তোমার চেঞ্জ করে দিচ্ছি, নট বডি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু নয়, এটা কিন্তু প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ড কালার বা হেডিংয়ের ব্যাকগ্রাউন্ড কালার। চলো, তাহলে আমার যে কোডটা আছে, কোডটাকে সরিয়ে দিই, কোডটাকে সরিয়ে দিই, কোডটাকে সরিয়ে দিই। আমার বডি স্টাইলে রাখার দরকার নেই, তাহলে আমরা ওটাকে বুঝতে পারবো না, জাস্ট বডি থাক, জাস্ট বডি ব্ল্যাক, যেমন যেমন বডিটা আমার হোয়াইট তেমন হোয়াইটই থাক। আমি এবার অ্যাপ্লাই করছি, দেখো আমার ফার্স্ট আছে H1, তাই না? তোমার সাইজটা কি H1 তো, যেটা আমি লিখেছিলাম দিস ইজ আ হেডিং H1 বড় হ্যাঁ সাইজের স্যার, H1, হ্যাঁ স্যার। তার সঙ্গে আমি তোমার স্টাইলটাকে অ্যাড করছি, স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হাইফেন, সরি এন্টার, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন, আমার কী ছিল কালারটা, কী ছিল? পাউডার ব্লু, তাই না? পাউডার ব্লু ছিল তো, আমি পুরোটা হয়তো পাউডার ব্লু হ্যাঁ করতে স্যার। পারিনি, কিন্তু যতটা আমার আমার যে কালারগুলো আছে আমার ওই যে হোয়াইট বোর্ডে আমি সেটাকে দিয়ে দেখিয়েছি, পাউডার ব্লু, সেমিক্লোন, ডবল কোটেশন শেষ, অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ওকে? এবার সেখানে কী লেখা ছিল? দিস ইজ আ হেডিং, তাই না? দিস ইজ আ হেডিং, দিস ইজ আ হেডিং, ওকে? দিস ইজ আ হেডিং। তারপর তোমার কি আছে? দিস ইজ আ হেডিংয়ের পরে আছে তোমার এখানে আমাকে H1টাকে শেষ করতে হবে, H1টা তোমার শেষ করতে হবে, কোনো এমটি ট্যাগ নয় যে আমাকে শেষ করতে হয় না, দেখো শেষ করেছি। H1 স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, তার মানে আমি H1টার তোমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে কিন্তু আমি ফিক্স করে নিচ্ছি পাউডার ব্লু। দেখো সেভ করে একবার রান করে দেখি কাজ করছে কি না, আমি ঠিক বললাম কি না আগেরটায়, দেখো একবার একবার রিফ্রেশ করে নিচ্ছি পেজটাকে, দেখো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসেনি, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসেনি, পাউডার ব্লুটা আসেনি কিন্তু। না বেশ, স্যার, রিফ্রেশ করুন তো একবার। দাঁড়াও দেখি কোথাও ভুল করেছি কিনা, দেখি কোথাও ভুল করেছি কিনা। ব্যাকগ্রাউন্ডের পরে ওই হাইফেনটা ওটা হবে নাকি মাঝখানে ওই আমি আন্ডারস্কোর দিয়ে ফেলেছি, আমি তো হাইফেন বলছি, আমি এখানে আন্ডারস্কোর দিয়ে ফেলেছি, তাই না? ওটা তো আন্ডারস্কোর ছিল, এটা তো হাইফেন। এবার দেখো সেভ করলাম, এসে হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার কাছে? সবাই ক্লিয়ার? স্যার হ্যাঁ, তাহলে কত রকমের ভ্যারিয়েশনস আছে বুঝতে পারছো? একটা পেজের আমি কত রকমভাবে আমি তার স্টাইলটাকে চেঞ্জ করতে পারছি। আমার রিকোয়ারমেন্ট কিন্তু অনেক, আমার অনেক রিকোয়ারমেন্ট, সেই প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কিন্তু আমরা ফুলফিল করার চেষ্টা করছি। তাহলে আমরা এখন হেডিং ট্যাগের সাথেও আমরা কিন্তু স্টাইলটাকে অ্যাড করে ফেললাম। আমাকে নেক্সট যেটা করতে হবে, একটা প্যারাগ্রাফ ট্যাগের সাথেও কিন্তু আমাকে স্টাইলটাকে এবার অ্যাড করতে হবে, তার কিন্তু তার ব্যাকগ্রাউন্ড কালারটা কী আছে? টমেটো কালার, ঠিক আছে? চলো দেখি, এবার আমরা একটা পি ট্যাগের সাথে কিন্তু এটাকে অ্যাড করবো, পি ট্যাগ আমি জাস্ট এটাকে কপি করে নিচ্ছি, ঠিক আছে? এটা কপি করে নিই, জাস্ট ট্যাগটাকে পি করে দেবো, হ্যাঁ? আর কালারটাকে তোমার টমেটো কালার করবো, কালারটাকে তোমার টমেটো করে দেবো, পেস্ট,
জাস্ট একটা এটাকে H1টাকে সরিয়ে দিয়ে কী করছি, পি ট্যাগ করে দিচ্ছি, আর এখানে H1টাকে তোমার সরিয়ে দিয়ে কী করে দিচ্ছি, পি ট্যাগ করে দিচ্ছি। তাহলে পি স্টাইল ইকুয়ালস টু ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু পাউডার ব্লু না করে কী করবো, টমেটো বলবো, তাই না? কিন্তু কী নাম বললাম, কালারটা টমেটো কালার। এটা নিশ্চয়ই আজ প্রথম শুনলে, তাই তো, টমেটো কালারটা, তাই তো? এটা HTML পসিবল, হ্যাঁ, টমেটো কালার। দিস ইজ এ হেডিং লিখলে তো হবে না, দিস ইজ এ প্যারাগ্রাফ লিখতে হবে, তাই না? এটা তো প্যারাগ্রাফ, একটা পি ট্যাগ দিয়ে লিখছি, এটা তো একটা প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, এবার পি ট্যাগটাকে এখানে শেষ করেছি, ঠিক আছে? চলো, বাকি তো ঠিক আছে, আমার আর কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে সেভ করি, সেভ করে বেরিয়ে যাই, আমি পেজে যাই, এবার রিফ্রেশ করছি। ক্লিয়ার? চলে এসেছে প্যারাগ্রাফে। দেখো বুঝতে পারলে কিনা সবাই? বুঝতে পেরেছি। তাহলে আমরা অনেক কিছু শিখলাম, কিন্তু টুকটাক আমি কিন্তু টুকটাক করে অনেক কিছু শিখে ফেললাম আমরা। দেখো এর মধ্যেই আমরা কিন্তু অনেকটা কিছু শিখে ফেললাম, অনেকটা, তাই না? অনেক কনসেপ্ট দেখেছি। প্রতিটা প্রোগ্রাম মানে কিন্তু আমার ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টকে আমি কিন্তু ডেমনস্ট্রেট করেছি প্রতিটা প্রোগ্রামের থ্রু দিয়ে, তাই তো? তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে আমার HTML সেশনটা ইন্টারেস্টিং লাগছে না লাগছে না? ইন্টারেস্টিং লাগছে? লাগছে? হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং। তো বেসিক্যালি এটা হচ্ছে ওয়েব পেজ ডেভেলপমেন্টের প্রথম স্টেজ। ওয়েব পেজ ডেভেলপমেন্ট এখন ম্যাক্সিমাম কোম্পানি তোমার তারা জব পোস্টে রিক্রুট করে ওয়েব ডেভেলপার তারা রিক্রুট করে। তো ওয়েব ডেভেলপারের ফার্স্ট যেটা তারা দেখে, নলেজ যেটা দেখে যে তার মধ্যে এই নলেজটা আছে কি না, সেটা হচ্ছে সে ওয়েব পেজকে ডেভেলপ করার জন্য যে ল্যাঙ্গুয়েজগুলো বা যে স্ক্রিপ্টিংগুলো ইউজ করা হয় সে জানে কি না। তার মধ্যে ফার্স্ট হচ্ছে HTML, তারপর হচ্ছে সিএসএস দিয়ে আমরা আরও স্টাইলকে অ্যাড করব। আমি তো এখানে তো তোমার জাস্ট এখন HTML স্টাইলস পড়ছি, তো আমি কিন্তু সিএসএস দিয়ে আমি এই স্টাইলগুলোকে আমি আবার নতুনভাবে অ্যাড করা শেখাবো যখন সিএসএস পড়বো, ক্যাসকেডিং স্টাইল শিট আর জাভাস্ক্রিপ্ট। তো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আর তার ব্যাকএন্ডে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন হয়তো PHP বলো বা .NET বলো বা জাভা বলো, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ। তো এই চারটে যদি কারো নলেজ থাকে, ভালোভাবে নলেজ থাকে, তাহলে যে কোনো কোম্পানিতে যারা ওয়েব ডেভেলপার রিক্রুট করে সেখানে কিন্তু আমরা ক্র্যাক করতে পারবো যদি আমরা ভালোভাবে শিখতে পারি। ঠিক আছে, জাস্ট বেসিক কনসেপ্টটুকু দরকার, মানে এরকম খুঁটিনাটি কনসেপ্ট দরকার যে একটা টেবিলকে অ্যাড করা, একটা হাইপার লিঙ্ক করা সবাই পারে, কিন্তু আমি একটা পার্টিকুলার টেক্সটের কালারকে চেঞ্জ করব, স্টাইল কি করে অ্যাড করব, ঠিক আছে, পোয়েম ট্যাগ কী করে কীভাবে কাজ করে, হ্যাঁ, তো সেইগুলো কিন্তু আমি কিন্তু এরপরে আরও অনেক জিনিস দেখাবো যেগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং এর থেকেও। আর HTML বেসিক্যালি কিন্তু এই দুদিনে বা একদিনে শেখার নয়। তোমাদের যেটুকু সিলেবাসে আছে সেটুকু হয়তো আমরা 2 দিন বা 3 দিনে হয়তো আমরা কভার আপ করে নেব, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এরপর আমাদের আবার CSS আছে, আবার জাভাস্ক্রিপ্ট আছে, ওকে? তো সেটা আমরা কভার করব, অবশ্যই কভার করব, কিন্তু HTML কিন্তু এই 2 দিনে বা একদিনে কিন্তু শেখার জিনিস নয়। কারণ কতটা ইন্টারেস্টিং বুঝতে পারছো, যত ভেতরে ঢুকবে তত কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং, তাই না? আমরা তো জাস্ট উপরে পড়ছি। তো মানে আমরা বেসিক্যালি আমাদের কম্পিউটার সায়েন্সের আমার যে ব্যাচ আছে কম্পিউটার সায়েন্সে, তো সেখানে আমরা অলরেডি আমি তোমার দুটো ইন্টার্নশিপ করেছি মানে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টের ওপরে, ওয়েব পেজ ডেভেলপমেন্ট ইউজিং PHP MySQL। হ্যাঁ, তো সেখানে ইন্টার্নশিপ তোমাদেরকেও করতে হবে, পরে তোমাদের সেকেন্ড ইয়ারে তোমাদেরকে ইন্টার্নশিপ করতে হবে, 3rd সেমিস্টারে, আবার তোমার 5th সেমিস্টারে গিয়ে আবার ইন্টার্নশিপ করতে হবে অ্যাজ পার AICTE কারিকুলাম, ঠিক আছে? তো আমার তো মনে হয় যার যে স্ট্রিমই থাক না কেন, তোমরা কিন্তু ওয়েব পেজ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং PHP MySQL এর উপরে ইন্টার্নশিপ করবে, ঠিক আছে? তাহলে কিন্তু কোম্পানিতে হ্যাঁ আমি করাই, আমি ইন্টার্নশিপ করাই, আমার ইন্টার্নশিপের তোমার অলরেডি পরের বছর হবে তো? হ্যাঁ, পরের বছরও হবে, প্রতি বছরই হয়, আমার কোম্পানির আন্ডারে আমি ইন্টার্নশিপ করাই, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার ওখানে কোথায় যেতে হবে? ওটা আমি পরে বলে দেবো, ওটা এখন তোমাদের এখন টাইম আছে, তোমরা ভালো করে সেকেন্ড সেমিস্টারটা দাও, তারপরে
তারপরে দেখা যাবে, ঠিক আছে? ওটা নিয়ে আমি এখন কিছু বলছি না, মানে আমি তোমাকে বলছি যে তোমাকে কিন্তু এটা শিখে রাখো। যার ধরো মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, সে যদি ধরো না ভালো করে যদি ওয়েব পেজ ডেভেলপমেন্ট যদি শিখে রাখতে পারো, তাহলে কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু জব পাওয়ার একটা চান্সেস আছে। ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বলছি, একটু শিখে রাখো ওয়েব পেজ ডেভেলপমেন্ট ইউজিং পিএইচপি মাইস্কুয়েল, তোমার কিন্তু জব পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ তোমার আমাদের সেক্টর 5-এ এরকম কয়েক হাজার কোম্পানি আছে যারা কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্টের উপরে কাজ করে, ভালো প্যাকেজ দেয়, ভালো স্যালারি দেয়। ওকে, তো যাই হোক সেটা পরের ব্যাপার। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক, ওকে, বা এটা মানে ভালো একটা টপিক। ওকে, আমরা আবার নেক্সট টপিকে চলে আসছি। নেক্সট টপিকে চলে আসি, অনেকক্ষণ ধরে গল্প বলে দিলাম একটা। এবার আর একটা কনসেপ্ট আমি দেখাবো। ধরে নেওয়া যাক যে আমার ধরুন এরকম একটা ওয়েব পেজ আছে, এরকম ধরুন একটা ওয়েব পেজ আছে। আমি তোমাকে বললাম যে তুমি তো HTML জানো, তো এই ওয়েব পেজটার মধ্যে আমি তোমাকে হয়তো ডিসপ্লে করতে বললাম যে 3x² প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 6, ফর এক্সাম্পল। থাকে তো আমার কোনো ওয়েব পেজের মধ্যে তোমার তো এরকম তো কোনো ফর্মুলা থাকে বা কোনো আমার এরকম কোনো এক্সপ্রেশন তো থাকতেই পারে। তাহলে এটাকে আমরা কি করে ডিসপ্লে করব? এটাকে আমরা একটা আমার এরকম একটা আউটপুট আসবে, আমি এটাকে কীভাবে ডিসপ্লে করব? স্যার এই যে এক্সের মাথায় 3 আছে বা এক্সের সুপারস্ক্রিপ্ট, এগুলোকে সুপারস্ক্রিপ্ট বলা হয় তো, তাই না? এই যে তোমার 3-2টাকে কী বলা হয়? সুপারস্ক্রিপ্ট বলা হয়। এক্সের কিউ দেখো, তোমার দেখো 3টা কিন্তু ওপরে থাকে। আমি কিন্তু এভাবে লিখলে হবে না যে এক্সের পাশে তোমার 3টাকে ডিসপ্লে করে দিলাম, তা কিন্তু নয়। এক্সের কিউ তোমাকে করতে হবে, ঠিক আছে? বা তোমাকে বললাম যে একটা পেজের মধ্যে আমাকে দেখাও তো ডিসপ্লে করে যে তুমি H2O লিখবে, ধরুন একটা কেমিস্ট্রি কোনো একটা ইকুয়েশন লিখছো, H2O, ওকে, H2O লিখবে। তোমার দেখো এটা কিন্তু তোমার দেখো সাবস্ক্রিপ্ট, 2টা কিন্তু সাবস্ক্রিপ্ট, ঠিক আছে? তো এটা কীভাবে ডিসপ্লে করবে? ঠিক আছে, চলো দেখা যাক কীভাবে ডিসপ্লে করি, দেখা যাক। কোডে চলে আসি। তাহলে প্রবলেমটা বোঝা গেল, কি চাইছি আমরা করতে, কি চাইছি করতে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আমি এখন ডিসপ্লে করব 3x², 3x, ঠিক আছে? 3x³ ছিল, তাই না? 3x³ ছিল। আমি একটা ট্যাগ ইউজ করছি, দেখো, ওকে। এবার লিখছি 3 প্লাস 5x² ছিল, তাই না? 5x² ছিল, তাই তো? আমি আবার ইউজ করছি SUP দিয়ে লিখছি 2 প্লাস দিয়ে কী ছিল? 3x³ প্লাস 5x², তারপর কী ছিল বলো? হ্যাঁ, 6, ঠিক, প্লাস 6, ওকে। লিখে তো ফেললাম, দেখা যাক কাজ করে কি না। চলো দেখি, সেভ করলাম, তারপরে বলছি কীভাবে কাজ করছে। লিখে ফেলেছি, দেখি কাজ করছে কিনা। 3x³ প্লাস 5x² প্লাস 6, দেখো কেমনভাবে দেখাচ্ছে, তাই না? স্যার ঠিক হলো না তো, 3x³ ঠিকঠাক এসছে, তাই না? 3x³ ঠিকঠাক এসছে, তারপরে তো স্যার ঠিকঠাক আসেনি, প্লাসটা তো আবার ইয়ের মধ্যেই চলে গেছে। হ্যাঁ, একটু আরেকবার দেখাবেন তো। হ্যাঁ, মানে এই দেখো কোডটাকে দেখো, আমি সুপার ট্যাগটাকে শুরু করেছি, আর দেখো সুপার ট্যাগটাকে আমাকে তো 3-এর পরে তো শেষ করে দিতে হবে। আমি দেখো শেষ করছি এবার সুপার ট্যাগটাকে, ঠিক আছে? নাহলে কিন্তু সেই কাজটা তোমার হয়েই যাচ্ছে। আবার দেখো 5x2টাকে দেখো সুপার ট্যাগের মধ্যে লিখেছি, তাকে দেখো আবার শেষ করছি সুপার ট্যাগটাকে, শেষ করলাম। এবার দেখো 6 লিখেছি, প্লাস 6। এবার তুমি চেঞ্জেসটা লক্ষ্য করো, সেভ, রিফ্রেশ, এসছে? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো কি করে সে করছি। প্রথমবার কেন এলো না? প্রথমবার দেখো আমি কেন বলছি, দেখো আমার 3x দেখো তোমার নর্মাল টেক্সট, 3x লিখেছি। 3টা হচ্ছে আমার সুপারস্ক্রিপ্ট, তাহলে কোনো সুপারস্ক্রিপ্ট অ্যাড করতে গেলে আমাকে সুপার ট্যাগ ইউজ করতে হয়, SUP ট্যাগ ইউজ করতে হয়। আর এটা কিন্তু কোনো এমটি ট্যাগ নয়, তাহলে আমাকে দেখো 3টাকে আমাকে কিন্তু দেখো সুপার ট্যাগের মধ্যে আমি দেখো এনক্লোজ করেছি, ঠিক আছে? তাহলে আমার দেখো 3টা কিন্তু তোমার অ্যাজ এ সুপারস্ক্রিপ্ট তোমাকে ডিসপ্লে করবে। তারপর আবার কী আছে, প্লাস 5x তোমার নর্মালি ডিসপ্লে হবে। তারপর দেখো কী করেছি, প্লাস 5x, আর 2টা দেখো আমার কিন্তু সুপারস্ক্রিপ্ট। আবার দেখো কী করেছি, সুপার ট্যাগের মধ্যে দেখো তোমার 2টাকে লিখে আবার দেখো সুপার ট্যাগে তোমার শেষ করেছি, ঠিক আছে? তারপর দেখো প্লাস 6 তোমার নর্মাল টেক্সট, প্লাস 6টাকে দেখো পাশে লিখেছি। এবার বুঝতে পারলে সবাই?
কেমন করে করলাম কাজটাকে? জাস্ট Yes, sir. আমি সুপারস্ক্রিপ্ট অ্যাড করতে গেলে যাকে সুপারস্ক্রিপ্ট করতে চাইবো তাকে তুমি কি করবে, সুপার ট্যাগের মধ্যে অ্যাড ঢুকিয়ে দাও, তাকে তুমি সুপার ট্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। এবার আমি তার মানে আমরা করতে পারছি, আমি এখন H2O ডিসপ্লে করব, H2O ডিসপ্লে করব, আমি এটাকে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে বা থাক না, আমার কি অসুবিধা কি আছে, H2 ডিসপ্লে করব। Hটা হচ্ছে ক্যাপিটালে, 2টা কি আমার সাবস্ক্রিপ্ট, তাই না? তাহলে সাবস্ক্রিপ্ট এসইউবি হবে, হুম এসইউবি হবে, এসইউবি হবে, তার রেসপেক্টে এসইউবি হবে, ঠিকই বলেছো, এসইউবি। তারপর দেখো কি হচ্ছে, 2 হবে। আমি আবার সাবস্ক্রিপ্টটাকে শেষ করি, সাবস্ক্রিপ্টটাকে শেষ করি, তার পাশে কি লিখবো, এবার ও লিখবো ক্যাপিটালে, তাহলে H2 হয়ে গেল। দেখো সেভ করি, কোডটাকে সেভ করলাম, বেরিয়ে গেলাম, হোয়াইট বোর্ডে আমি আবার চলে এসেছি, রান করে দিচ্ছি, এসছে H2O। স্যার পরের লাইনে আসলো না তো, তো পরের লাইনে তুমি নিয়ে আসাও তবে স্যার তো বিআর আসবে। দিবেন স্যার। তাহলে বিআর দেবো, ঠিক, বিআর দেবো, বিআর দিলে পরের লাইনে চলে আসবে, বিআর দিয়ে দিলাম, এবার সেভ করে দিলাম, সেভ করে দিয়ে আবার চলে আসছি, রিফ্রেশ করে দিলাম, দেখো পরের লাইনে চলে আসছে। তাহলে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, তাই না? একটা ইন্টারেস্টিং কনসেপ্ট না, হ্যাঁ স্যার, সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। হ্যাঁ স্যার। তাহলে আমরা সমস্ত রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল করার চেষ্টা করছি, তাই না? আমার যেগুলো দরকার, যে প্রবলেমগুলো আমরা ফেস করি কোনো ওয়েব পেজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু ফার্স্টে আমরা একটু ক্লারিফাই করে নিচ্ছি। তাহলে আমরা HTML এর স্টাইল সম্বন্ধে আমরা জানলাম, বা কী করে আমরা ডিফারেন্টভাবে টেক্সটগুলোকে ডিসপ্লে করতে পারি সেটাও আমরা দেখলাম, তাই না? সেটাও আমরা দেখলাম। এবার তোমার যেটা কথা বলার আছে সেটা হচ্ছে যে স্যার আপনি তো টেক্সটের কালারটাকেও তো চেঞ্জ করে দেখালেন, ঠিক আছে, টেক্সটের কালারটাকেও চেঞ্জ করে দেখিয়েছি, টেক্সটের সাইজটাকেও বাড়িয়ে দেখিয়েছি, কোনো একটা পার্টিকুলার প্যারাগ্রাফ বা কোনো একটা পার্টিকুলার হেডিংয়ের তার যে ব্যাকগ্রাউন্ড তারও কালারটাকে চেঞ্জ করে দেখিয়েছি, তাই তো, তারও কালারটাকে Style-টা চেঞ্জ change করে হয়েছে। দেখিয়েছি। ফন্ট চেঞ্জ করা স্যার, মানে ফন্টের স্টাইল চেঞ্জ করা। ফন্টের স্টাইল, স্যার ফন্টের স্টাইল কিন্তু আমরা এখনো চেঞ্জ করে দেখাননি, সব কিন্তু একই ফন্টের স্টাইলে দেখাচ্ছে। বেশ, চলো ফন্টের স্টাইল চেঞ্জ করে দেখাই, ফন্টের স্টাইল চেঞ্জ করে দেখা, তাকে বলে তোমার ফন্টের স্টাইল বলা হয়, বা ফন্ট ফ্যামিলি বলা হয়, বা ফন্ট ফেস বলা হয়, ঠিক আছে? ফন্ট ফেস কী কী হতে পারে, যেমন টাইমস নিউ রোমান, যেমন তোমার হয়তো ভার্ডানা আছে, কমিক সেন্স আছে, তাই না, মোনোটাইপ কর্সিভা আছে, ডিফারেন্ট টাইপের তোমার ফন্ট ফেস আছে। চলো একটা স্যার ইটালিক আছে, ইটালিক আছে, ইটালিকটা তোমার বোল্ড আছে, ওটা কিন্তু ফন্টের ফেস নয় কিন্তু, ও ফেস, ওটা না তোমার স্যার স্টাইলের কথা বলছি। হ্যাঁ, ফন্টের ওরিয়েন্টেশন, বোল্ড, হ্যাঁ খুব ভালো কথা স্যার। আমি চাইছি এই যে আপনি 3x³ প্লাস 5x² প্লাস 6টাকে লিখেছেন স্যার, এটাকে স্যার একটা কাজ করুন তো দেখি, এটাকে আপনি একটা কাজ করুন যে এটাকে স্যার একটু বোল্ডে দেখান দেখি, তো বোল্ডে দেখাবো, জাস্ট একটা বি ট্যাগ অ্যাড করে দাও, বি ট্যাগের মধ্যে এটাকে লিখে দাও, জাস্ট /b, ওকে, দেখো তো বোল্ড হলো কিনা আমার এইটা লেখাটা, হয়েছে বোল্ড? হ্যাঁ স্যার। হয়েছে, হ্যাঁ স্যার, বোল্ড হয়েছে। স্যার এটা একটা কাজ করুন তো স্যার, এটা একটা আন্ডারলাইন করে দিন তো, বোল্ড তো করলেন, এটা আন্ডারলাইন করে দিন তো, এটা নিচে একটা ইউ ট্যাগ অ্যাড করে দাও, ওকে, আর ইউ ট্যাগটাকে তুমি দেখো বোল্ডের আগে শেষ করো, বোল্ডের আগে শেষ করো, /b করে দাও, ঠিক আছে? বি কেন স্যার, ইউ হবে? ইউ, আমি তো বি করেছি একবার, এটা ইউ, সেভ করলাম, গেলাম, রিফ্রেশ করলাম, এসে আন্ডারলাইন, ওকে। তাহলে স্যার ইটালিক করতে পারছি না তো, আই হবে স্যার, আই, তাহলে আই দিয়ে আমরা ইটালিক করে দিই, আইটাকে অ্যাড করলাম, আমি আই ট্যাগটাকে দেখো ভেতরে শেষ করে দিচ্ছি, ভেতরে শেষ করে দিলাম আই ট্যাগটাকে, আমার ইটালিক হয়ে যাবে স্যার। চলো দেখা যাক ইটালিক হচ্ছে কিনা, হচ্ছে ইটালিক, দেখো হয়েছে, হয়েছে কিন্তু ইটালিক। হয়েছে, হ্যাঁ স্যার, এটা ইকুয়েশন বলে অত ঠিকভাবে বোঝা যাচ্ছে না, যদি তোমার কোনো একটা টেক্সট লিখতাম তাহলে খুব ভালোভাবে বুঝতে পারতি ইটালিকের কনসেপ্টটা। আমি একটা টেক্সট লিখে দেখাই, ঠিক আছে, আমি একটা টেক্সট লিখে দেখাই, ওকে, চলো ইটালিক কী করে হয় দেখো, আমি তোমার অনেক কিছু লিখে নিতে হচ্ছে। this is a example of italic, okay, চলো এসে এবার দেখো বুঝতে পারছো ইটালিকটা হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুব ভালো এসেছে। ওকে, তো ঠিক আছে, ইটালিক হয়ে গেল। এবার ফন্টের ফেস চেঞ্জ করবো স্যার, ফন্টের ফেসটাকে চেঞ্জ করে দেখান এবার, ঠিক আছে? চলো আজকে আমার লাস্ট টপিক সেটা হচ্ছে ফন্টের ফেস চেঞ্জ করবো, দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করবো, ওকে, চলো
ফন্টের ফেসটাকে চেঞ্জ করব। আমি একটা H1 ট্যাগের মধ্যে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ওকে, আমার একটা H1 ট্যাগ আছে, ধরে নাও H1 ট্যাগ আছে, মানে একটা হেডিং ট্যাগ আছে। আমি তার স্টাইলটাকে তোমার H1 তোমার স্টাইলটাকে তোমার একটা অন্য একটা স্টাইল দেবো, তার ফন্টের ফেসটাকে চেঞ্জ করব। H1 স্টাইল ইকুয়ালস টু ফন্ট, কোনো কিছু চেঞ্জ করতে গেলে তোমাকে লিখতে হবে ফন্ট দিয়ে হাইফেন দিয়ে ফ্যামিলি। ফন্ট ফ্যামিলির মধ্যে আমার একটা ফন্ট আছে, খুব পপুলার ফন্টটা, সেটা হচ্ছে ভার্ডানা, তাই না? ভার্ডানা বলে একটা ফন্ট আছে, আমরা সবাই জানি সেটা। ওয়ার্ডে কাজ করতে গিয়ে আমাদের এই ফন্টগুলোকে ইউজ করতে হয়। আমি এটাকে শেষ করলাম, অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা শেষ করলাম। আমি এবার লিখছি এখানে দিস ইজ আ হেডিং, তাই না? দিস ইজ আ হেডিং। H1 দিয়ে লিখেছি মানে একটু বেশ বড় হবে, একটু মোটা হবে, তাই না হেডিংটা, তাই তো? H1 দিয়ে লিখেছি তো, H1টাকে শেষ করলাম। ওকে, ঠিক আছে, দেখি কাজ করে কিনা। সেভ করলাম। একই জাস্ট দেখো তোমার অ্যাট্রিবিউটে তোমার নাম কি না, ফন্ট ফ্যামিলি, আর আমাকে একটা ফন্টের নামটা দিয়েছি ভার্ডানা। ওকে, সেভ। বেরিয়ে আসলাম, রিফ্রেশ করেছি। ভার্ডানাটা কি ওটা? ভার্ডানা ফন্টটা তোমার এখানে নিচ্ছে। ভার্ডানা ফন্টটা কিন্তু এখানে নিয়েছে, কিন্তু দেখো নিয়েছে। আমি আর একটা চেঞ্জ করি, আমি জাস্ট চেঞ্জ করে দেখি দেখো তোমার চেঞ্জ হচ্ছে কিনা। আমি তোমার কুরিয়ার বলে একটা তোমার ফন্ট নিই, কুরিয়ার। ওকে, COURIER, কুরিয়ার বলে একটা ফন্ট নিই, ঠিক আছে? সেভ করি, হ্যাঁ সেভ করি। দেখো এসছে কুরিয়ার। তার আগে ভার্ডানা ছিল, এখন তোমার কুরিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তুমি যা ফন্টের নাম দেবে, তোমার যে ফন্ট, মাইকটা অফ কর না, যা ফন্টের নাম দেবে সেই ফন্টের নামগুলো কিন্তু এখানে তোমার চলে আসবে। সেরকম টাইপের স্টাইলে তোমার কিন্তু ফন্টটাকে দেখাবে তোমার টেক্সটে, ঠিক আছে? বোঝা গেল? ফন্ট ট্যাগ হয় না স্যার? ফন্ট ট্যাগ, হ্যাঁ ফন্ট ট্যাগ হয়। খুব ভালো কথা বলেছে স্যার, ফন্ট ট্যাগ হয় না? অবশ্যই হয়। বেশ, চলো একটা ফন্ট ট্যাগ দিয়ে দেখাই। আমি এটাকে বিআর করে নিচ্ছি, ফন্ট ট্যাগ হয়। ফন্ট, তার আবার ইয়েটা হচ্ছে ফন্ট ফেস ইকুয়ালস টু তোমার লিখলাম ভার্ডানা, ঠিক আছে? ফন্ট ফেস ইকুয়ালস টু ভার্ডানা। সাইজ ইকুয়ালস টু তোমার একটা সাইজ 34, ঠিক আছে? এবার তার মধ্যে ধরো লিখছি হয়তো যে আমি ধরো এখানে লিখছি যে HTML একটা মেসেজকে ডিসপ্লে করছি, HTML বলে একটা মেসেজকে ডিসপ্লে করছি। ফন্টটাকে শেষ করে দিলাম, ফন্ট ট্যাগটাকে শেষ করে দিলাম। তাহলে আমার HTML লেখাটা, তার ফন্টের ফেসটা হবে ভার্ডানা, তার সাইজটা হবে 34। দেখা যাক হয় কি না, চলো। এসছে, ঠিক আছে? তাহলে ফন্ট ফেস দিয়েও করা যায়, ফন্ট দিয়েও করা যায়, ফন্ট ট্যাগ দিয়েও করা যায়। আমি স্টাইল দিয়ে করে দেখাচ্ছিলাম। স্টাইলটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। এই স্টাইলের কনসেপ্ট আমি কেন এখানে এখন থেকে তোমার কেন অ্যাড করা শুরু করে দিলাম, আমরা যখন স্টাইল শিট শিখবো না, তখন কিন্তু শিখতে আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি পরে যখন স্টাইল শিট শিখবো, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। এবার দেখো, আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দেখাই। আমি যদি এখন H1 ট্যাগের থ্রু দিয়ে যদি ধরো না, হয়তো আমি আরেকটা কোনো মেসেজকে ডিসপ্লে করছি, সাপোজ ধরো না আমি একটা মেসেজকে এখানে ডিসপ্লে করছি যে হয়তো যে কম্পিউটার একটা মেসেজকে একটা হেডিং ট্যাগের মধ্যে তোমার ডিসপ্লে করেছি /H1, ওকে, /H1 দিয়ে একটা বিআর ট্যাগ অ্যাড করে দিয়ে লাইনটাকে চেঞ্জ করে দিচ্ছি, যাতে আমার 3টে লাইনে 3টে মেসেজ দেখাই। হ্যাঁ, তার জন্য এবার দেখো সেভ করলাম। তোমরা আমাকে বলবে কি হলো ব্যাপারটা, বলো। হয়েছে? স্যার কম্পিউটারটা একটা আলাদা একটা ফন্টে চলে এসেছে। হ্যাঁ, সে তো আসবেই। কম্পিউটারটা আমার একটা ডিফারেন্ট ফন্টে এসছে। আমার দিস ইজ আ হেডিং, সেটা তোমার ধরো আমার তার তো তোমার কুরিয়ার ছিল, তো আমার নিশ্চয়ই কম্পিউটারে তোমার তো কুরিয়ারে আসেনি। তার তোমার বাই ডিফল্ট যে ফন্টটা তোমার HTML সাপোর্ট করে সেটা তোমার এসছে। এটা মোস্ট প্রবাবলি এটা মনে হচ্ছে তোমার টাইমস নিউ রোমান, মোস্ট প্রবাবলি, তাই না? স্যার মানে পেজটা, হ্যাঁ বেড়ে কি? পেজটা একটু বেড়ে গেছে, না, পেজটা স্যার একটু বেড়ে গেছে। হ্যাঁ, স্পেস আমি তো বিআর ট্যাগ ইউজ করেছি। নর্মালি তোমার হ্যাঁ H1 স্যার ট্যাগ বিআরটা তোমার, আছে। নর্মালি তোমার H1 ট্যাগ তোমার যদি এখানে বিআর তুমি যদি না ইউজ করো না, দেখো বিআরটা তুমি ইউজ করলে না, এবং ইয়ে করছি, হয়েছে? H1 ট্যাগ তোমার অটোমেটিক্যালি কিন্তু একটা স্পেসকে অ্যাড করে দেয়, একটা নিউ লাইনকে কিন্তু অ্যাড করে দেয়। তোমার কিন্তু বিআর লিখতে হয় না। তুমি যদি মাল্টিপল তুমি যদি H1 ইউজ করো না, তোমার কিন্তু বারবার তোমার কিন্তু বিআর ইউজ করতে হয় না। ও কিন্তু অটোমেটিক্যালি তোমার একটা নিউ লাইনকে অ্যাড করে রাখে,
তা আমি যখন আবার একটা বিআর দিয়েছিলাম মানে আমি আর একটা স্পেসকে অ্যাড করেছিলাম, আর একটা তোমার নিউ লাইনকে অ্যাড করেছিলাম, তার মানে দুটো তোমার নিউ লাইন, মানে তোমার স্পেসটা বেড়ে গেছিলো, তাই না? হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এই HTML পুরো কমপ্লিট HTML শিখতে গেলে অ্যাটলিস্ট আমার 10 ঘন্টা ক্লাস দরকার, 10 ঘন্টা কন্টিনিউয়াস ক্লাস দরকার। তবে 10 ঘন্টা ক্লাসের মধ্যে HTML পুরো কভার করে দেবো, কিন্তু 10 ঘন্টা ক্লাসটা কিন্তু কন্টিনিউয়াস দরকার। অবশ্যই সেটা পসিবল নয়, কারণ 10 ঘন্টা ক্লাস করা পসিবল খুব নয়, তোমাদের ক্ষেত্রেও নয়, আর আমার ক্ষেত্রেও 10 ঘন্টা একটানা ক্লাস নেওয়াটাও ডিফিকাল্ট, তাই না? কিন্তু আমরা এইভাবে তোমার স্লটে ক্লাস নিতে হবে। আজকে তোমার প্রায় 2 ঘন্টা ক্লাস হলো, ঠিক আছে? আমরা হয়তো আরও 2 দিন তোমার HTML ক্লাস নেব। আমার কাছে HTML কিছু এক্সট্রা কিছু ভিডিও আছে, আমার নিজের রেকর্ডেড ভিডিও প্রিভিয়াস ক্লাসে, প্রিভিয়াস ব্যাচের, তো আমি সেই ভিডিওগুলোকে প্রোভাইড করবো, তার মধ্যে অন্য কোনো কনসেপ্ট আমি বলেছি, ঠিক আছে? তো দুটোকে মিক্সচার করে তোমরা কিন্তু পুরো HTMLটাই কিন্তু তোমাদের কভার আপ হয়ে যাবে, পুরো HTMLটা কভার আপ হয়ে যাবে, মানে যেগুলো তোমার সিলেবাসে নেই ইভেন সেগুলো কিন্তু তোমার কভার আপ হয়ে যাবে। ওকে, তো আমরা 3 দিন HTMLটা পড়বো ডিটেল বুঝতে গেলে, 3 দিন HTMLটা পড়বো। আজকে আমরা বেসিক মানে প্রিলিমিনারি পার্টটা আমরা কমপ্লিট করলাম, নেক্সট দিন আমরা আর একটু হাই লেভেলে যাব, আর লাস্ট দিন আমরা আর একটু হাই লেভেলে যাব। আজ ছিল তোমার ইজি লেভেল, নেক্সট দিন আমরা আসবো মিডিয়াম লেভেল, আর লাস্ট দিন আমরা পড়বো হাই লেভেল। তবে স্যার কিন্তু এইচটিএমএল থেকে সেমিস্টারে কি ধরনের কোশ্চেন আসে? বলে দেবো, আমি শেষ দিন বলবো কি ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে? শেষ দিন বলবো কি ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ আর স্যার। তোমাদের সেমিস্টারের কোশ্চেন আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমি তোমাদেরকে ক্লাসরুমে আপলোড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ বা স্যার। গ্রুপে শেয়ার করে দেবো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা, সব সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা আমি তোমাদের নয় হোয়াটসঅ্যাপে নয় আমার ক্লাসরুমে আমি আপলোড করে দেবো। আমাকে আজকে একটু রাতের দিকে একটু রিমাইন্ড করাবে যে স্যার কোশ্চেনটা একটু দিয়ে দিন, যদি আমার মনে না থাকে, ঠিক আছে? আমাকে একটু জাস্ট বলে দিও, হ্যাঁ? তাহলে আজকের সেশনটা অবশ্যই ইন্টারেস্টিং লেগেছে সবার, তো কারণ পুরোটাই আমাদের হ্যান্ডস অন ছিল, তাই না? পুরোটা তোমার ডেমনস্ট্রেশন পারপাস ছিল। তো আমাদের বেসিক্যালি তোমার ক্লাসগুলো এরকমভাবেই হয়, মানে যেগুলো তোমার কম্পিউটার সায়েন্সের তোমার যে সাবজেক্টগুলো, প্রত্যেকটা কম্পিউটার সায়েন্স তোমার সাবজেক্ট কিন্তু পুরো হ্যান্ডস অন হয়, মানে যেখানে হয়তো বলে গেলাম, হ্যাঁ থিওরিটিক্যাল বলে গেলাম, সেটা কিন্তু কোনো লাভ হয় না, ঠিক আছে? তো পুরো কম্পিউটার সায়েন্সের পুরো ক্লাসগুলো কিন্তু হ্যান্ডস অন, কারণ হ্যান্ডস অন না করলে একটা স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারবে না। আমি যদি কোনো হ্যান্ডস অন না করতাম, যদি মুখে বলে যেতাম যে এইভাবে তোমার HTML ট্যাগগুলো কাজ করে, সেটা কিন্তু আমাদের বুঝতে অনেকটা মানে প্রবলেম হতো, মানে প্রবলেমের একটা ব্যাপার ছিল। ওকে, তো যাই হোক, তো ঠিক আছে, সবার ইন্টারেস্টিং লেগেছে আজকে ক্লাস সেশনটা। নেক্সট সেশনটা অবশ্যই অ্যাটেন্ড করবে। আর নাম্বার অফ স্টুডেন্টটা আমরা কিছুতেই বাড়াতে পারছি না, সেই 17, 18, 20 ম্যাক্সিমাম, কিছুতেই বাড়ছে না। তার রিজনটা আমরা বুঝতে পারছি না কেন, কারণ অনেকে হয়তো রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছে বলে ক্লাস করার প্রতি এন্থুটা নেই, যে না পরে রেকর্ডিং দেখে নেবো, যে কাজটা আছে সেই কাজটা করি। তো এটা কিন্তু তারা ভুল করছো, কারণ লাইভ ক্লাসটা দরকার, তার সঙ্গে তোমার নোটস বা রেকর্ডিং দরকার, সব কিছুই দরকার, হ্যাঁ? কারণ আমাদের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এখানে ক্লারিফাই করতে পারি, কিন্তু একটা ভিডিও দেখার পর কিন্তু সেই কোশ্চেনটা হয়তো আর সেই স্যারকে করে ওটা হয় না, বা সেটা কিন্তু সেই যে কনফিউশন তোমার থেকে যায় সেটা কিন্তু তোমার থেকেই যায় কনফিউশনটা। কিন্তু লাইভ ক্লাসে কিন্তু সেইটা কিন্তু পুরোপুরিভাবে তোমার রিকভার করা যায় বা রিমুভ করা যায় সেই কনফিউশনটা। তো যাই হোক, ঠিক আছে, চলো চলো গুড নাইট তো এখন বলছি না, এখন গুড নাইট বলা যাবে না, ঠিক আছে? চলো, ওকে, আবার নেক্সট ক্লাসে আমরা HTML আমরা আবার আসবো HTML নিয়ে, ঠিক আছে? আর আমি ইন দ্য মিন টাইম আমি দুটো রেকর্ডের সেশন আমি তোমাদের প্রোভাইড করবো HTML-এর উপরে, তোমরা একটু দেখো তাহলে একটু অ্যাডভান্স লেভেলে হয়তো বুঝতে পারবে নেক্সট ক্লাসটাতে, ঠিক আছে? আর আমি নোটসটা আমি শেয়ার করবো আজকে বা কালকের মধ্যে, তোমার নোটসটাও শেয়ার করে দেবো HTML-এর। ওকে, চলো।